গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। স্বামীর দ্বিতীয় বিয়ের ঠিক 2 দিন আগে শ্বশুরবাড়িতে উপস্থিত হলো অহনা। 5 তলা বিল্ডিংয়ের বাইরে টানানো সাইনবোর্ডে বড় হরফে সুন্দর করে লেখা সাদিক ও মৌলির শুভ বিবাহ। আজ এঙ্গেজমেন্ট, কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। ধুমধাম করে হচ্ছে সব অনুষ্ঠান। সবাই নিশ্চয়ই খুব খুশি। খুশি তো হবারই কথা। এত বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ। 6 বছর। 6 বছর কম সময় তো না। 6 বছরে কত কিছুর পরিবর্তন হয়েছে। 5 তলার সে ছোট ফ্ল্যাট আর নেই, ভেঙে বিশাল বড় বিল্ডিং তৈরি হয়েছে। ভেতরে ঢুকতে দারোয়ানের মুখোমুখি হতে হয়। আজকে নির্দ্বিধায় ঢুকতে দিয়েছে তাকে। কাজের মেয়ে ভেবেছিল বোধহয়। ভাবলেও ভুল কিছু ভাবেনি। এই বাড়িতে যতদিন ছিল ততদিন সে কাজের মেয়ের মতোই ছিল। ঘরও ছিল পরিত্যক্ত আসবাব রাখার ঘর। দারোয়ানের থেকে সত্যটা জানা হয়নি। এই পোশাকের ভিখারিও আজকাল দেখা যায়, সেটাও ভাবতে পারে। তবে আজ ভিক্ষা নিতেই এসেছে সে। মলিন ধূসর শাড়ির আঁচল পেতে ভিক্ষা নেবে। দূরে আতশবাজির শব্দ হলো। আলোর রেশ আকাশের বুকে নিজেকে মেলে ধরল। দারুণ এক দৃশ্য। ছোট ফুপুর বিয়ের দিন আতশবাজি ফোটানো দেখেছিল, কেউ ধরতে দেয়নি তাকে। ছোট হওয়ার অজুহাতে দূরে ঘরে বন্ধ হয়েছিল। আজকের বাজিতে কারো বিধিনিষেধ নেই বোধ হয়। আলোর ঝলকানির সাথে সাথে ছোট বড় সকলে উল্লাসে মেতে উঠল না শুধু অহনা। এই সাজসজ্জার মাঝে একমাত্র মলিন কাপড় পরে ঝিকমিকি আলোর ভেতর দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে লাগলো। স্বামীর বিয়ের কষ্ট তার হচ্ছে না। মানুষটা কোনো কালেই তার ছিল না। 3 কবুল আর একটা সাইনে যে কেউ কারো আপন হয় না, তার জ্বলন্ত প্রমাণ সে। রঙিন বাতির রঙিন আলো, বিয়ের গানের শব্দ, হাসি মজা, সবকিছুই তার কাছে ফিকে মলিন। হঠাৎ দাঁড়িয়ে পড়ল অহনা। বুকের ভেতরটা শূন্যতায় খাঁখা করে উঠল। তবে চোখ ভিজল না। কান্নার ক্ষমতা হারিয়েছে বহু আগেই। মনে পড়ল সে রাতের কথা, যখন পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়েছিল তাদের। বিয়েতে না ছিল ভালোবাসার প্রতিশ্রুতি, আর না ছিল সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি। তাহলে কেন এসেছে আজ? অনর্থক আশা করি। একবার মনে হলো ফিরে যাক। পা ফিরিয়েও নিয়েছিল। আর ঠিক তক্ষণই নজরে পড়ল সাদিককে। ব্যস্ত সাদিক অতিথিদের সাথে কথা বলছে আর হাসছে। মেরুন পাঞ্জাবিতে কি দারুণ দেখাচ্ছে। তাদের বিয়ের সময় বড় মামার দেওয়া সোনালি পাঞ্জাবি পরেছিল সে। সেটাতেও কি দারুণ লেগেছিল। তবে আজকে বেশি সুন্দর লাগছে। ভালো তো লাগতেই হবে, ভালোবাসার মানুষকে যে পাচ্ছে। আর পা আগানোর সাহস পায়নি সে। দূর থেকেই মন ভরে দেখল। আগের মতো টকবগে যুবক আর নেই। মুখে এক ঠান্ডা অভিব্যক্তি এসেছে। চোখে উঠেছে রিমলেস চশমা। হঠাৎই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। দাঁড়িয়ে থাকতে সে আসেনি। কাজ সেরে আবার ফিরতে হবে। শক্ত হাতে কাঁধের কালো রঙের ছোট ব্যাগ মুঠো করে ধরল। হাতের ভেতরে ছোট টাকার পার্স, ছাতা, পানির বোতল রেখেছে। আর রেখেছে রিপোর্ট ফাইল। প্রমাণের প্রয়োজন পড়লে রিপোর্ট দেখাতে হতে পারে। পা বাড়ানোর আগে চারপাশে তাকালো সে। আশেপাশের মানুষের হাসাহাসি, সাজসজ্জা, সবকিছু অসহ্য লাগছে। এই চাকচিক্যময় পৃথিবীতে তার জায়গা কখনোই ছিল না। তবুও একসময় চেয়েছে, পাগলের মতো চেয়েছে নিজের জায়গা করে নিতে, কিন্তু পারেনি। অহনার বেশি কষ্ট করতে হলো না। সেদিকে যাওয়ার আগেই কোনো এক আত্মীয়ের নজরে পড়েছিল। আত্মীয় তো সাদিকের, তার তো কিছুই না। তবুও যখন এক প্রকার টানতে টানতে ভেতরে নিয়ে গেল, তখন চুপচাপ চলে গেল সে। আজে বাজে চিন্তা করার মানসিক পরিস্থিতি তার নেই। অনেক দিন আগে এক রাজপুত্রের বিয়ে হয়েছিল চাকরানির সাথে। আজ আবার সে রাজপুত্রের বিয়ে হচ্ছে এক রাজকুমারীর সাথে। সেখানে কেউ কালো ছায়া কেন মানবে? মুহূর্তেই পরিবারের লোকজন দিয়ে ঘর ভরে উঠল। সাহসী অহনার সাহস দুর্বল হয়ে আসতে লাগলো। তবুও মাথা তুলল, গলা উঁচিয়ে বলল, প্রথম স্ত্রীর জীবিত থাকা অবস্থায় তার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে দিচ্ছেন কিভাবে? দেশে আইন কানুন আছে। মরণই তো। এত বছর কার সাথে থেকে এসেছ? ফষ্টি নষ্টি করে এখন আবার আমার ছেলের জীবন নষ্ট করার ধান্দা এসেছ? শয়তান মেয়ে কোথাকার। কথা শেষে সাদিকের মা তেরে গেলেন মারতে। আটকালো সবাই। গমগমে পরিস্থিতিতে ভারী কদমের চাপ ফেলে উপস্থিত হলো সাদিক। তির্যক চোখে পর্যবেক্ষণ করলো অহনাকে। তারপর শীতল স্বরে বলল, কত টাকা চাচ্ছ তুমি? টাকা না, সময় চাই। 3 মাস সময় চাই আপনার। দলা পাকানো স্বরে প্রতি উত্তর করল অহনা। সাদিক কপাল কুঁচকে তাকালো। ভ্রুজোড়া সুন্দরভাবে বেঁকে গেল তাতে। হাতের ইশারায় সবাইকে বাইরে যেতে বলে দরজা চাপালো। পা দিয়ে টুল ঠেলে অহনাকে বসতে দিয়ে নিজে বসলো খাটে। তারপর কাট গলায় প্রশ্ন ছুড়ল, সময় বেঁচে কি কিনবে? অহনা কপালের ঘাম মুছল। আস্তে আস্তে যে সত্যিটা সামনে আনতে হবে তার সূচনা করল। সামান্য ঠোঁট নাড়িয়ে বলল, খুশি। কার? পাল্টা প্রশ্ন আসতে সময় নিল না। দম বন্ধ করে প্রশ্নের উত্তর দিল অহনা, আমার ছেলের। বাবাকে? এমন প্রশ্নের আশা সে করেনি। অবাক হয়ে সামনে তাকালো। 2-1বার কামনার টানে যে কাছে এসেছিল সেটা কি ভুলে গেছে? নাকি ভেবেছে ও সব ছেলের বিছানায় শুয়ে পড়ার মতো মেয়ে? রাগ হলো ওর।
শক্ত গলায় বলল, ডিএনএ টেস্ট করালে জানতে পারবো। সাদিক শান্ত গলায় কাঁধ উঁচিয়ে বলল, তাহলে আমি স্যাক্রিফাইস করব কেন? স্বাভাবিক কথা, অন্য কারো ছেলের জন্য ও কেন স্যাক্রিফাইস করবে? অহনার শরীর ভেঙে আসলো। সামনের মানুষটা ওকে এত নিচু ভাবে, ছেলেটা যে তারও হতে পারে এর বিন্দুমাত্র ধারণাও করতে চাইছে না। সিদ্ধান্ত নিল সে ছেলের বাবার পরিচয় জানাবে না, যেমন আছে তেমন থাকুক। শান্ত হলো মুহূর্তেই, চোখে চোখ রেখে শীতল গলায় বলল, কারণ আপনার ডিভোর্স চাই। 3 মাস পর ডিভোর্স দিয়ে দেব, বাধা থাকবে না। তোমার কথা সত্যতা কি? অহনা উকিলের তৈরি কাগজ বের করে সাদিকের হাতে দিল। সাদিক পড়ল সবটা। প্রথম কাগজটা শর্তনামা আর দ্বিতীয় কাগজটা ডিভোর্স পেপার। প্রথমটায় সাইন হলেও দ্বিতীয়টায় সাইন হবে 3 মাস পর। কাগজ রাখলো বিছানায় নিজের পাশে। নির্লিপ্ত স্বরে বলল, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। অনুষ্ঠান শেষ হলে যাব। আমি ডিভোর্স না দেওয়া পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন না। স্পষ্ট ভাষায় নিজের কথা জানিয়ে দিল অহনা। সাদিক তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলল, শুধু এঙ্গেজমেন্ট হবে। অহনা চুপ রইল। শান্ত স্বরে কিছুক্ষণ পর বলল, অনুষ্ঠান কবে? আজ রাতে। ঠিক আছে। অহনা মাথা নেড়ে রাজি হলো। এখানে ইমোশনের খেলা খেলতে এসেছিল সে, খেলায় অংশগ্রহণই করতে পারল না। কত শত প্ল্যান, কত শত চিন্তা করেছে এতদিন। এত সহজে যে সব হবে তা কল্পনার বাইরে ছিল। বাড়ির লোককে সাদিক কিভাবে ম্যানেজ করেছে তা জানে না সে, জানতে চায়ও না। তার কাজ হলেই হলো। বাড়িতে এসে প্রথমটায় ইমোশনাল হয়ে পড়েছিল। পুরনো অহনায় ফেরত গিয়েছিল। এখন ঠিক আছে, একদম সুস্থ স্বাভাবিক। টিকিট কাটা আছে, সময় বেশি নষ্ট করবে না। আজ রাতের ট্রেনেই ফিরে যাবে। অতীত যখন আসে তখন একজনের সাথে আরেকজনকে নিয়ে আসে। অহনার অতীত শুধু অহনার না, সাদিকেরও। অহনার বাবাকে দাফন করানোর পরেই মা কেমন একটা হয়ে গেল। মৃত্যু ভয় তারা করতো সবসময়। ছোট ভাই আর বড় বোনকে নিয়ে নানা বাড়িতে ওঠার পরপরই বোনের বিয়ে হয়ে গেল। অহনার তখন 17 চলছিল আর বোনের 19। স্বপ্ন বিসর্জন দিয়ে চলে গেল শ্বশুরবাড়ি। একা রইল অহনা। 2 দিন পর মামা তার জন্যও পাত্র আনলো। বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। নানান ঝামেলায় সেবার বিয়ে না হলেও পরের বছর ঠিক বিয়ে ফাইনাল হলো। পাত্র সাদিক ছিল না। সে কিভাবে থাকবে? সাদিককে তো চিনতই না কেউ। তারপরও কিভাবে যেন ওই বিয়ে ভেঙে তার সাথে বিয়ে হয়ে গেল। এত আগ্রহ ছিল না জন্য জানতে চায়নি, আর এখন চাইলেও সম্ভব না। খোলাখুলি কথা বলার মতো সম্পর্ক কোনোদিনই হয়ে ওঠেনি। বিয়ে হলো সঙ্গোপনে। মামার পুরনো পাঞ্জাবি পরল সাদিক, আর সে পরল মামির পুরনো লাল শাড়ি। এলাকার ইমামের সাহায্যে কবুল পরিয়ে বিবাহ কার্য সম্পন্ন করে ফেলল দ্রুত। এরপর কোত্থেকে কাজীও আসলো, রেজিস্ট্রিও হলো। তড়িঘড়ি করে বিদায় দিয়ে বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ করে ফেলল। পুরো রাস্তা কান্না করছিল অহনা। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিল। বাসের এই জার্নিতে পাশের সিটের মানুষটা কাঠের পুতুলের মতো বসেছিল শুধু। ধোঁয়া স্মৃতি সব। মা, ভাই, বোন সবাই খুব আপন থাকলেও মাথার ওপর ছাদের খুব প্রয়োজন ছিল। মা বলে দিয়েছিল, অহনা যাই হয়ে যাক আশ্রয় হারাবি না। অহনা মেনেছিল সেই কথা। সেই মেনে যে কত কি হয়ে গেল, কত কি সেসব মনে করে উদাস হয়ে গেল। গাড়ির কথা উঠতেই সাফ মানা করে দিল সে, কোনো টাকা যে নেবে না। গাড়ি নেওয়া মানে সাদিকের খরচে যাওয়া। চোখ মুখ শক্ত করে টোট ব্যাগ থেকে 2টো টিকিট বের করে দেখালো। সাদিক মুখ গম্ভীর করে রিক্সা চেপে চলে গেল রেল স্টেশনে। ট্রেন আসলো আরও 1 ঘন্টা পর। ট্রেনের সিটে পাশাপাশি বসলো তারা, ঠিক বিয়ের দিনের মতো। এবারে সাদিকের বাম হাতের অনামিকায় জলজল করছে হীরার আংটি। সদ্য বাগদানের সাক্ষী হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। অহনা হাসল মনে মনে। দুনিয়ায় জীবিত থাকতে হলে কত কিছুই যে দেখতে হয়। দরজা খুলে দিল সাদিকের মা ফরিদা। বউ বেশে ছেলের পাশে একজনকে দেখে প্রথমে হতভম্ব হলেন, পরে রেগে চিৎকার করে উঠলেন। সাদিক শুধু দরজা খোলার অপেক্ষায় ছিল। দরজা খুলতেই পায়ের জুতো খুলে মাকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে গেল। এক ফোঁটা শব্দ যেন সে শোনেনি। অন্যদিকে ফরিদার চিৎকারে ঘরের ভেতর থেকে খলিল সাহেব চলে আসলেন। স্ত্রীর চিৎকারে আর সামনের মেয়েটির বেশভূষায় কিছুক্ষণ ব্যাকুলের মতো দাঁড়িয়ে রইলেন। হতভম্ব স্বরে বললেন, কি হয়েছে ফরিদা? এই মেয়েকে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, সেই তো নিয়ে এসেছে। ফরিদা তীক্ষ্ণ স্বরে বলল। খলিল সাহেব অহনাকে ভেতরে ঢুকতে বলে আগে দরজা লাগালেন। প্রতিবেশীরা অলরেডি উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেছে। এরপর সাদিকের ঘরের দরজায় টোকা দিয়ে দরজা খুলতে বললেন। খানিক ডাকাডাকির পর দরজা খুলল সে। মাথা সম্পূর্ণ ভেজা, বোধহয় গোসল করেছে। এইটুকু সময়ের মধ্যে গোসল। শু ক্যাবিনেটের পাশের দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে চোরা চোখে সাদিকের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করল অহনা। ফরিদা সোফায় বসে রাগে গজগজ করছিল। ছেলে বের হতেই হঠাৎ উঠে দাঁড়ালো। রক্তিম চোখে রাগ নিয়ে বলল, এসব কি নাটক হচ্ছে? সাদিক এক পলক বাবা মায়ের দিকে তাকালো, তারপর চোখ নিচু করে বলল, কয়েক ঘন্টা আগে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেছে? কে করালো এই বিয়ে? তুই নিজে করেছিস নাকি এই মেয়ে এসে গলায় ঝুলে পড়েছে? ফরিদার বিষ ঢালা কণ্ঠে চেঁচিয়ে উঠল। রেগে গেলেন খলিল সাহেব। স্ত্রীর ওপর গর্জে উঠে বললেন, থামো তুমি, আগে কথা শুনতে দাও। ফরিদা ফোপাতে আবার সোফায় বসে পড়ল। খলিল সাহেব ছেলের দিকে ফিরে শান্ত গলায় বললেন, হঠাৎ এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ?
আমরা কি কিছুতেই বাধা দিয়েছিলাম? আমার ইচ্ছেতে কিছু হয়নি, সাদিক উঁচু গলায় বলল। খলিল সাহেব ভ্রু কুঁচকে বললেন, মানে জোর করে বিয়ে দিয়েছে? অনেকটা সেরকমই। কেন, কি করেছিলে তুমি? সেটা ওর পরিবারের লোকের থেকে জানো, কাট কাট গলায় বলল সাদিক। সাথে ঘর থেকে অহনার মামার নাম্বার এনে বাবার হাতে তুলে দিল। বাইরে থেকে কথা বলে এলেন তিনি কথা বললেন, তা কাউকে বললেন না। ঘরে এসে শুনলেন ফরিদা মেয়েটির উপর চোটপাট করছে। মেয়েটি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ফরিদা স্বামীকে দেখে তেজি গলায় বলল, আমি এই মেয়েকে রাখবো না। ফরিদা, থামো, বিয়ে হয়ে গেছে মানে ও এখন এই বাড়ির বউ। বাড়ির বউয়ের অসম্মান করা ভালো না। খলিল সাহেব শান্ত গলায় বললেন। ফরিদা ক্রোধে গর্জে উঠলেন, কিসের বউ? চেনো তুমি ওকে? ওর চরিত্র সম্পর্কে কিছু জানো? কোথাও বিয়ে দিতে পারেনি জন্য আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমার ছেলের জীবন নষ্ট করেছে। খলিল সাহেব ধমক দিয়ে স্ত্রীকে থামিয়ে বললেন, ঘরে যাও তুমি। ফরিদা কাঁদতে কাঁদতে ঘরে গেল। যাওয়ার আগে বলে গেল, ওই মেয়ে যেন আমার সংসারে না ঢোকে। সাদিক তো বাবাকে কাগজ দিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন ঘরে তিনি আর অহনা একা। মেয়েটিকে কি বলবেন ভেবে পেলেন না খলিল সাহেব। ওর মামার থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন তিনি। সম্পূর্ণ দোষ সাদিকের আর অহনার দিয়েছে ওরা দুজন মিলে নাকি ওদের মুখ কালো করেছে। এক ঘরে পাওয়া গেছে ওদেরকে। এর প্রেক্ষিতে আর কিছু বলার ক্ষমতা হয়নি তার। আর না এখন মেয়েটির সাথে কথা বলার ইচ্ছা হলো। সত্যি জানার আগ্রহ হলো না মোটেও। তিনি চুপচাপ চলে গেলেন। অহনা কি করবে বুঝতে না পেরে ওখানেই বসে পড়ল। রাত বাড়লে মাথার ওড়না বিছিয়ে তার উপর শুয়ে পড়ল। ভেতরে ভেতরে অদ্ভুত শান্তি লাগছিল অহনার। লড়াইয়ের প্রথম ধাপ শেষ। পরাজয়ের হিসাব অনেক বড় হলেও বর্তমানে জয়টাই সব। অবশেষে বাচ্চাকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিতে পারবে, এই শান্তির তুলনা হয় না। মুখে এক গভীর প্রসন্নতার ছাপ রেখে চোখ বুঝল। পাশের সিটের মানুষটাকে না জানিয়েই কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। গত কয়েকদিনের ক্লান্তি আর ঠিকমতো না খাওয়া তার শরীরকে একদম ভেঙে দিয়েছে। তবে ঘুম বেশিক্ষণ হলো না। কিছুক্ষণ ঘুমানোর পর দুঃস্বপ্ন দেখে ধরপড়িয়ে জেগে উঠল। ঘুম ভেঙে কিছুকাল কিছু ঠাওর করতে পারল না। তারপরেই সব মনে পড়ায় তড়িত পাশে তাকালো। পাশের সিটে কেউ নেই। বুক ধক করে উঠল অহনার। উতলা হয়ে উঠতে নিতেই দেখে সামনের সিটে সাদিক পায়ের উপর পা তুলে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হকচকিয়ে গেল সে। ওঠা বাদ দিয়ে নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে বসে আশেপাশে তাকিয়ে ব্যাগ খুঁজল। না পেয়ে আবার আত্মা কেঁপে উঠল। ব্যাগ না পেলে সর্বনাশ হয়ে যাবে। বাড়ি ফিরবে কিভাবে? সাদিক বুঝতে পেরে বিরক্ত হলো। হাতের ইশারায় ট্রেনের টেবিলের ওপর নির্দেশ করে বলল, আছেই তো 270 টাকা। এই সামান্য টাকার জন্য এত উতলা? অহনা ব্যাগ বুকে চেপে বিস্মিত স্বরে বলল, আপনি আমার ব্যাগ চেক করেছেন? হ্যাঁ করেছি। একদম চোখে চোখ রেখে সত্যি বলল সাদিক। অহনা দ্বিতীয় দফায় হকচকিয়ে চোখ সরিয়ে ফেলল। দুঃস্বপ্নের তোরে বুক এখনো কাঁপছে। যদি সত্যি সত্যি সাদিক সাথে না আসতো তাহলে বাচ্চাটার ইচ্ছাটা পূরণ করতে পারতো না। পর মুহূর্তে কিছু মনে হতে ব্যাগটা আরো শক্ত হাতে বুকের সাথে চেপে ধরল। তার মানে ছেলের বার্থ সার্টিফিকেটও দেখেছে। সন্দেহ সত্যি করল সাদিক। অবজ্ঞা ভরা স্বরে বলল, তোমার ছেলের নাম তাহলে মাহাদি? নীরবে মাথা নেড়ে সায় জানালো অহনা। একবার ভাবলো ছেলের বাবার নামটা বলে দিক। যদিও বার্থ সার্টিফিকেটে বাবার নাম আছে, তবুও বিশ্বাস করার জন্য মায়ের মুখ থেকে শোনা বেশি ভালো। কিন্তু মুহূর্তেই মাথা ঝাঁকালো। না বলাটাই বেশি নিরাপদ। কিছু সত্য যত লুকানো থাকে ততই মানুষকে বাঁচায়। তুমি কতদিন আমার সাথে থেকেছ? সাদিক ফের প্রশ্ন করে। অহনা মাথা তোলে একবার। তাদের সিট 4 জনের, সামনাসামনি 4 জন করে মোট 8 জনের সিট। বর্তমানে সেখানে তারা ছাড়া আর কেউ নেই। তাই কথা শোনার অস্বস্তি থেকে বেঁচে গেল। থুতনি চিবুকের সাথে আটকে আস্তে করে বলল, 2 বছর। হ্যাঁ, থেকেছিল অনেকদিন। যেদিন কাছাকাছি টেনেছিল ঠিক সেদিন থেকেই একই ঘরের একই বিছানায় স্থান হয়েছিল তার। এই 2 বছরের প্রতিটা ঘটনা তার মনে আছে। বোধহয় শেষ দিন পর্যন্ত মনে থাকবে। বাচ্চা হলে তো এই 2 বছরে হয়ে যাওয়ার কথা, তাই না? সাদিক আরেকটা প্রশ্ন করল। কণ্ঠ অস্বাভাবিক নীরব। এবারে অহনা নীরব থাকলো। এখন বাচ্চা কবে হবে সেটা ও কিভাবে বলবে? সাদিক হুট করে ঝুঁকে অহনার হাত চেপে ধরল শক্ত হাতে। চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, কার বাচ্চা আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ? দম আটকে আসলো অহনার। রাগও হলো, অপমানিত হলো। কান্না আটকে শক্ত গলায় বলল, আমি তো সন্তানের বাবার দাবি নিয়ে আসিনি, শুধু একটু সময় কাটাতে বলছি। সাদিক যেমন হুট করে হাত চেপে ধরেছিল তেমনি হুট করেই হাত ছেড়ে সোজা হয়ে বসল। আগের মতোই পায়ের ওপর পা তুলে হাত টেবিলের ওপর হাত রেখে বাঁকা হেসে বলল, সুন্দর কথা, কিন্তু আমার মূল্যবান সময় কোন জায়গায় ওয়েস্ট করব সেটা বোধহয় আমার জানা প্রয়োজন। আপনার ডিভোর্স প্রয়োজন? অহনার প্রতি উত্তর শুনে সাদিক হাসল, তাচ্ছিল্যের হাসি। পারলে তো হাততালি দিয়ে হাসত। তা না পেরে কেশে গলা পরিষ্কার করে ব্যঙ্গ করে বলল, তোমাকে এতটা বোকা তো মনে হয় না? ডিভোর্স দরকার হলে বিয়ের আয়োজন করতাম কেন? আমি তো জানি তুমি বেঁচে আছো অ্যান্ড বহাল তবিয়তে আছো, তাহলে বিয়ে ছেড়ে আসলেন কেন? তোমাকে আমি কৈফিয়ত দেব না অহনা। তোমার নাম তো অহনা, রাইট?
অহনা লজ্জায় সিটের সাথে একদম মিশে যেতে লাগলো। সময় তো এখনও 3 মাস আছে। এই 3 মাসে আর কতবার যে অপমানিত হতে হবে কে জানে। অহনা এই অপমানের বদলা নিতে চাইল। অন্তত একজনের তো মনে হোক সে আর আগের অহনা নেই। মাথা তুলল, একদম চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে বলল, আপনার নাম তো সাদিক, তাই না? ভেরি ক্লেভার। সাদিক সুন্দর করে হাসলো। এই হাসিটা ওর মুখে বরাবরই সুন্দর লাগে খুব। তারপরই হাসির বাঁক বদলে গেল। সুন্দর হাসি মুখ কঠিন করে বলল, বাচ্চার বাবা হিসেবে কয়জনকে হাতে রেখেছিলে? অহনা বিস্ময়ে তাকাতেই সাদিক আবার বলল, আমি কয় নাম্বার ছিলাম? আবার ঘুরে ফিরে সে একই কথা। অহনার একবার বলতে মন চাইল, আপনারা তাড়িয়ে দেওয়ার পর আমার তো চলতে হতো। সে হিসেবে প্রতি রাতে একজন হলেই সুন্দরভাবে দিন চলে যেত। বলতে চাইল কিন্তু বলল না। অপমানে মাথা নুয়ে রাখলো। ভুল ভেবেছে সে। প্রতিবাদের ভাষা তার তখনও ছিল না, আর এখনও নেই। বাচ্চার কথা আমাকে বলনি কেন? যেদিন শিওর হলে তুমি কনসেপ্ট করেছো সেদিন তো আমাকে জানানো উচিত ছিল। আবার প্রশ্ন। অহনা বেদনায় জর্জরিত হয়ে কাতর গলায় বলল, আপনি নিজের কথায় ঠিক থাকুন প্লিজ। আমার আর আমার বাচ্চার জীবনে আপনার অবস্থান মাত্র 3 মাসের। 3 মাস পর আপনার সাথে আমার সম্পর্কেই ইতি ঘটে যাবে। ট্রেন থামায় সাদিক আর কিছুই বলল না। সোজা গাড়ি থেকে নেমে গেল। অহনার বুক কেঁপে উঠল। তার কোনো কথায় কিছু মনে করে সিদ্ধান্ত বদলে ফেলল না তো? ঢোক গিলে কিছু বলার আগে দৃষ্টির আড়ালে চলে গেল সাদিক। জানলা দিয়ে খুঁজতেও পাওয়া গেল কিছু দূরে এক খাবারের দোকানে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো কেক আর পাউরুটি প্যাকেট হাতে, আরেক হাতে পানির বোতল। এবারেও বসলো একদম অহনার সামনাসামনি। কেকের প্যাকেট অহনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও। চুপচাপ প্যাকেট কোলের ওপর রেখে বাইরের ফাঁকা প্ল্যাটফর্ম দেখতে লাগলো। সাদিক নিতে বলেছে, খেতে তো আর না, সুতরাং কথা শোনা হলো। ঠান্ডা চোখে তাকিয়ে রইল সাদিক। অহনার সেদিকে তাকানোর সাহস নেই। মাথা নিচে করে হাত কচলাতে লাগলো। কাল থেকে পানি ছাড়া আর কিছুই খায়নি। মাথা তো ঘুরছিল, কিন্তু ছেলেকে না দেখে কিছুই খেতে পারবে না। প্যাকেট শক্ত হাতে চেপে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। ভোররাতে ঘটে গেল দুর্ঘটনা। ক্লান্তি আর না খাওয়ায় প্রেশার ফল করে জ্ঞান হারালো অহনা। শেষ রাতের দিকে ক্ষুধার জ্বালায় ঘুম ভাঙে অহনার। সহ্য করতে না পেরে হাত পেটে চেপে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। সেখানে দয়া দেখানোর মতো কেউ ছিল না। ভোরের দিকে খলিল সাহেবের ঘুম ভাঙে। তিনি মসজিদে যাওয়ার জন্য বের হতেই অহনাকে বসে থাকতে দেখেন। মেয়েটার অবস্থা দেখে আফসোস হয়। তিনি ভেবেছিলেন অন্তত সাদিক নিজের ঘরে নিয়ে যাবে। সাদিকের ঘরের দরজা বন্ধ। অহনাকে সোফায় বসিয়ে কিছু খাবার এনে দিলেন। সামান্য ইতস্তত করে পুরো খাবারটাই শেষ করল অহনা। ধৈর্য নিয়ে অপেক্ষা করলেন খলিল সাহেব। খাওয়া শেষ হতেই সাদিকের ঘরে নক করলেন। ফুলো চোখে ঘর খুলল সাদিক। সামনে বাবাকে দেখে থমথমে মুখে বলল, কিছু বলবে বাবা? খলিল সাহেব রুষ্ট গলায় বললেন, মেয়েটা সারা রাত বাইরে ছিল। সামান্য সেন্স নেই তোমার? বিয়ে যখন করেছো দায়িত্ব নিতেই হবে। ভুলে যেও না তুমি ওকে এ বাড়িতে এনেছো। সাদিক ঠান্ডা চোখে শুনল। তারপর হন করে হেঁটে অহনাকে টেনে তুলে একদম বাড়ির বাইরে থেকে বের করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। হতভম্ব হয়ে গেলেন খলিল সাহেব। এত বড় ছেলের গায়ে হাতও তোলা যায় না। সাদিক বাবার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, আমার দায়িত্ব শেষ। এবার যে দরজা খুলে ওকে ভেতরে আনবে তার ওপরই ওর দায়িত্ব থাকবে। বলেই আর দাঁড়ালো না। ছেলের দুঃসাহসে ব্যথা পেলেন তিনি। কিছু না করে অপরাধীর মতো অহনাকে ভেতরে আনলেন। লজ্জায় ভয়ে অহনা মাটিতে মিশে যেতে লাগলো। চোখের পানিও বাঁধ মানছে না। একটু খাবার দিয়ে এত অপমান? বাকি অপমানের জন্য ফরিদা ছিল। ঘুম থেকে উঠেই আবার চেঁচামেচি শুরু হলো। খলিল সাহেব পরিস্থিতি সামলালেন। পুনরায় সাদিককে ডাকা হলো। বাবার সাথে খারাপ ব্যবহারে অপরাধ বোধে কাজ করছিল তার, তাই এক ডাকে চলে এসেছে। তারপর যখন শুনল অহনা তার ঘরেই থাকবে তখন সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। ফরিদা রাগী গলায় বলল, এই মেয়ের জন্য আমার ছেলেকে কি এখন বাড়ি ছাড়া করব? খলিল সাহেবের মাথা গরম হয়ে যাচ্ছে। একদিকে সামলালে আরেকদিকে গন্ডগোল হচ্ছে। আবার নতুন আসা এই মেয়ের সামনে স্ত্রীকে ছোট করতেও চাইছেন না। খানিক নরম গলায় বললেন, তাহলে গেস্ট রুম খুলে দাও, ওখানেই আপাতত থাকুক। ফরিদা থমথমে গলায় বলল, আত্মীয় স্বজন এসে কোথায় থাকবে? তাছাড়া ওই ঘরের সবকিছুই দামি দামি। কোনো কিছু নষ্ট করলে তখন? তাহলে তোমার কাছে থাকুক। এমনিতেই আমি চলে যাব আজকে। খলিল সাহেব বাইরে চাকরি করেন। মাসে কিংবা সপ্তাহে একবার বাড়ি ফেরেন। ফরিদা বিরক্ত হয়ে বলল, তাহলে তুমি এসে কোথায় থাকবে? আমি তো সারা জীবনের কথা বলছি না। ফরিদা বিরক্ত হয়ে বলল, যা হয় হোক। যদি থাকারই হয় তাহলে স্টোররুম ফাঁকা আছে, ছোট একটা খাটও আছে, একটা টেবিল ফ্যান দিয়ে দিলেই হয়ে যাবে। ফরিদার এক কথায় সমস্যার সমাধান হয়ে গেল। এই ছোট ফ্ল্যাটে ছোট ছোট 3টে ঘর আর বড় ড্রয়িং রুম, একটা ছোট কিচেন আর তার সাথেই লাগোয়া ডাইনিং এরিয়া আর একটা ঘর আছে, সব থেকে ছোট ঘর। সেটাকে স্টোররুম বানানো হয়েছে। অহনার থাকার জায়গা সেখানে হলো। চুপচাপ সেখানে গেল সে। শান্ত আর বাধ্য মেয়ে বলেই পরিচিত সে। প্রতিবাদ করার ভাষা কোনো কালেই তার নেই। মা বলেছে মাথার ওপর ছাদ না হারাতে, বউয়ের অধিকার না পেলেও মাথার ওপর ছাদ থাকলেই হলো।
স্টোররুমের অবস্থা খুব খারাপ, চারপাশে ধুলোয় ঢাকা। জিনিসপত্রের মধ্যে আছে পুরনো বাক্স, ভাঙা শোকেস আর মরিচা ধরা একটা লোহার খাট। তার উপর অনাদরে অবহেলায় একটা ছেঁড়া চাদর পড়ে আছে। খাটের ঠিক পাশে একটা ছোট জানলা আছে, দীর্ঘদিন না খোলায় সেটাতেও মরিচা পড়ে আটকে আছে। বহু কষ্টে সেই জানলা খুলে আলোর ব্যবস্থা করল সে। বিছানা চাদর পেতে বসেও পড়ল। তার সবসময় নিজের ঘরের শখ ছিল। তাদের ছোট সেই বাড়িতে বাবা মা আর ভাইয়ের আলাদা ঘর ছিল, শুধু সে আর তার বোন নাফিজা একসাথে থাকত। পুরো ঘরে বোনের জিনিসপত্র দিয়ে বোঝাই করা ছিল। তার জিনিসপত্র শুধু একটা ঝুড়িতে রেখেছিল। মনে মনে হাজারবার কল্পনা করত যখন নিজের ঘর হবে তখন সেগুলো সুন্দর করে বাইরে সাজিয়ে রাখবে। নাফিজার দুপুরের ঘর অন্ধকার করে ঘুমানোর অভ্যাস ছিল। অহনার ভালো লাগতো না মোটেও। তার শখ ছিল দুপুরে না ঘুমিয়ে পুরো ঘর আলোকিত করে রাখবে, আবার চাইলে সারা রাত আলো জ্বালিয়ে এ কাজ সে কাজ করবে। কারণ রাত 11টার পর নাফিজা আর 1 মিনিটও আলো জ্বালিয়ে রাখতে দিত না। ইচ্ছা হলেও কিছু করতে পারত না সে। ইচ্ছা চাপা রাখলে নাকি হারাতে হয়। সে হারাতো সব, তবে আজ পেয়েছে। একদম কানায় কানায় পেয়েছে একটা ঘর। এখানে সে নিজের মতো থাকবে। তার সাথে কি ঘটেছে তা মুহূর্তের জন্য ভুলে গেল। মনে করলো এখন ফরিদা এসে দয়া করে তার কিছু পুরাতন শাড়ি ওর মুখের উপর ছুঁড়ে মারল। তখন ধ্যান ভেঙে মিনমিন করে বলল, একটা ছাটা লাগতো, ঘর পরিষ্কার করতে হবে। ফরিদা খেকে দিয়ে উঠল। তোমার সাহস তো কম না, তুমি আমাকে হুকুম করছো? মাথা নিচু করে ফেলল অহনা। এবারেও দয়া করল ফরিদা। দপাদপ পা ফেলে ঝাঁটা এনে সরাসরি অহনার মুখের উপর ছুঁড়ে মারল। অহনায় চোখ সরিয়ে নিল। চোখ সরাতে দেখে মৃদু হাসল সাদিক। মুখে থাকা আপেলের টুকরো গিলে বলল, তোমার শুভাকাঙ্ক্ষীরা 5টা আপেল দিয়ে গেছে, আর 2টা বাকি আছে। ওই 2টা খাবে নাকি খাবো? অহনা চোখ বুজে শ্বাস ফেলল। এত নির্লজ্জ কোনো মানুষ হয়? এখন কত ফ্রি হচ্ছে, অথচ আগে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খাবো না, খেয়ে ফেলুন। গুড বলে বাকি 2টো নিমেষেই শেষ করে ফেলল। সরকারি হাসপাতালে কোনো খরচ নেই, এটাতে একটু নিশ্চিত হলেও বাড়ি ফিরবে কিভাবে সেই টেনশনে পড়ে গেল অহনা। ব্যাগে আছে মাত্র 250 টাকা। ট্রেনে পুরো পথ গেলে স্টেশন থেকে বাড়ি যেতে মাত্র 50 টাকা লাগতো। এখন তো 1000 টাকার ভাড়া। টেনশনে ঘেমে উঠল। সাদিক বিরক্ত হয়ে বলল, কিডন্যাপ তো করিনি, তাহলে এত টেনশন কিসের? অহনা উত্তর না দিয়ে স্যালাইনের দিকে তাকালো। স্যালাইন শেষের দিকে, মিনিট 10 মধ্যে শেষ হয়ে যাবে। একবার ভাবলো ফোন দিয়ে টাকা চাওয়া যাক। মাথা নেড়ে সেটাও বাতিল করে দিল। সাদিকের থেকেও নেবে না, তবে যদি জোর করে তাহলে অন্য কথা। সে না হয় ফিরে গিয়ে টাকা ফেরত দেবে। সাদিক জোর করল না। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে চেপে বসলো। সাদিকের নিজস্ব গাড়ি। ড্রাইভারের সাথে যোগাযোগে ছিল সাদিক। ড্রাইভার গাড়ি নিয়ে ট্রেনের পিছু পিছু এসেছিল। অহনা হাত মুঠ করে নিজেকে শক্ত করে গাড়িতে চেপে বসল। দীর্ঘ জ্যাম ঠেলে মোহাম্মদপুরের সেই ছোট বাসায় আসতে আরও 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেল। মাকে দেখে মাহাদি দৌড়ে এসে জাপটে ধরল। অহনা ছেলেকে কোলে নিতে নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মাকে। ঘাড়ে মুখ গুজে অভিযোগ করে বলল, এত দেরি করেছ কেন? আমি কতক্ষণ ধরে বসে আছি। অহনা মৃদু হেসে ছেলের কপালে চুমু দিয়ে বলল, তুমি না বাবা বাবা করতে, তোমার বাবাকে এনেছি। মাহাদি মাথা তুলে অবাক হয়ে মায়ের সাথে আসা লোকটাকে দেখল। পরক্ষণেই আবার মায়ের কাঁধে মুখ গুজে দিল। অহনা চিন্তিত স্বরে বলল, কি হলো, খারাপ লাগছে? মাহাদি মুখ না তুলে ঘাড় নাড়ালো। অহনা ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, তাহলে বাবার কাছে যাও। মাহাদি এবার জোরে জোরে ঘাড় নাড়ালো। বাবা তার পছন্দ হয়নি। অহনা ছেলেকে শক্ত হাতে চেপে সাদিকের দিকে ফিরল। অসহায় স্বরে বলল, সবে দেখেছে তো তাই লজ্জা পাচ্ছে, একটু পর দেখবেন কোলে উঠে বসে আছে। সাদিক কাঁধ নাচালো। এত বড় ছেলের বাবা হয়ে যাওয়া সহজ কথা তো না। ভালো করে মাহাদিকে দেখলও না সে, আর না মাহাদি মায়ের কাঁধ থেকে মুখ তুলল। দুজনেই 2 দিক থেকে মুখ ফিরিয়ে রাখলো। খুব ক্লান্ত লাগছে সাদিকের। শান্ত গলায় বলল, আর কতক্ষণ লাগবে? খুব টায়ার্ড আমি। অহনা সাদিকের নির্লিপ্ত ভাব দেখে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে গেল। 2 রুমের একটা ছোট্ট বাসা। বড় বারান্দার একপাশে বড় কিচেন আর সাথে একটা ছোট খাবার টেবিল রাখা। ভেতরে ছোট ছোট একটা বসার ঘর আর 2 পাশে 2 দরজা দিয়ে 2 ঘরে যাওয়ার পথ। ভেতরে একজন ভদ্রমহিলা বসেছিলেন। অহনাকে দেখে উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বললেন, তোর ছেলেকে এরপর পিঠের সাথে বেঁধে নিয়ে যাস, আমি আর কোনো দায়িত্ব নেব না। অহনা মৃদু হাসলো। তার পেছনে সাদিককে দেখে তাড়াহুড়ো করে তিনি বললেন, ফ্রিজে সব খাবার রাখা আছে, একটু গরম করে নিস। অহনা মাথা হেলিয়ে সায় জানাতেই ভদ্রমহিলা চলে গেলেন। সাদিকের দিকে ভুলেও তাকালেন না। অহনা সাদিকের জন্য ঠিক করা ঘরের দিকে ইশারা করে বলল, ওইটা আপনার ঘর, আর এটা ওয়াশরুম। বসার ঘরের কোণের একটা ছোট দরজার দিকে ইশারা করে কথা শেষ করল সে। সাদিক এক পলক সেদিকে তাকিয়ে ঘরে ঢুকে গেল। খাট, আলনা আর টেবিলে সাজানো ঘরটা দেখে দীর্ঘশ্বাস বের হলো তার। বহু বছর আগের কিছু স্মৃতি আবছা মনে পড়ল। ধুলো মাখা ঘর, মরিচা ধরা খাট, ইঁদুর দেখে চিৎকার দিয়ে বেরিয়ে আসা আর প্রথম চোখে চোখ পড়া, সবটাই কি ভীষণ তেতো ছিল। সকালে খলিল সাহেবের দয়ায় খাবার জুটলেও অহনার বেলা গড়াতে নিজের রূপে ফিরল ফরিদা। অহনা ঘর থেকে শুনল কাউকে গরম গলায় বলছে, তোর আর আশা লাগবে না, নতুন লোক পেয়েছি।
ওপাশে ধীর গলা স্বর তার কান পর্যন্ত না আসলেও ফরিদার আবার গলা শোনা গেল, না মানে না, জোর করে থাকলে কি বিনা বেতনে কাজ করবি? টাকার বেলায় তো এক চুলো ছাড় নাই, তাহলে জোর করছিস কোন সাহসে? তারপরই দরজা বন্ধ করার শব্দ শোনা গেল। এত জোরে বন্ধ করা হয়েছে যে সেই আওয়াজে কেঁপে উঠল অহনা। ভয়ে নিজেকে গুটিয়ে ফেলল। পর মুহূর্তে তার ঘরের দরজা খুলে গেল। রণমূর্তি ধারণ করে ভেতরে আসলো ফরিদা। আগুন চোখে আগে পুরো ঘর দেখল। সব ঝেড়ে পুছে বসবাসযোগ্য করা হয়েছে। অচল বাক্সগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জায়গা অনেক বের হয়েছে। ভাঙা শোকেশ পরিষ্কার করে তার দেওয়া কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা। এসব দেখে আরও কপাল কুঁচকালো ফরিদা। অহনার দিকে ফিরে গর্জে উঠে বলল, এসব রংঢং করতে মন চাইলে বাড়ির বাইরে গিয়ে করবে। এ বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে, মাগনা খাবার দেই না আমি। ফরিদার গর্জনে অহনার বুক ভয়ে থুকপুক করতে লাগলো। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, কি করতে হবে? ফরিদা মুখ বাঁকিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, মহারানীর বাইরে পদার্পণ ঘটলে তবে না দেখতে পাবেন কি কি করতে হবে। অহনা শটান উঠে দাঁড়ালো। তক্ষুনি ফরিদার নজর খাটের পাশে জড়ো করে রাখা সকালের প্লেট আর গ্লাসের দিকে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, ওগুলো কি বাপের বাড়িতে পাঠানোর ধান্দায় আছো? ফকিরের বংশ থেকে এসেছো নাকি চোরের বংশ থেকে? অপমানে অহনার চোখে পানি চলে আসলো। কোনো মতে মাথা দুই পাশে নাড়িয়ে প্লেট গ্লাস হাতে তুলে নিল। তার পরিবার যথেষ্ট ভালো, সচ্ছল আর শিক্ষিত ছিল। বাবার ক্যান্সারের চিকিৎসায় সব চলে না গেলে আজ এখানে থাকতো না সে। হয়তো কলেজে পাশ করে কোনো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিত। তখন এখানে অপমানিত হতে হতো না। মন চাইলো এগুলো সামনে মানুষটাকে জানিয়ে দিক সে, কিন্তু জানাতে তো পারল না। কবেই বা কাকে মনের কথা জানাতে পেরেছে সে? বাবা বলতো, আমার মেয়েটার যে কি হবে দেখার জন্য বাবা আজ নেই। আর নেই জন্যই বোধ হয় কিছু হচ্ছে তার সাথে। ঘরের কাজ করতে খুব কষ্ট হয়েছে তার। নিজের বাড়িতে রান্না ছাড়া আর কোনো কিছুই কোনোদিন করতে হয়নি। রান্নাও শখের বসে করত। বাবা মারা যাওয়ার পর নানা বাড়িতে তার ভাগে এই রান্নার দায়িত্বটাই পড়েছিল, কারণ ভালো রান্নার সুখ্যাতি তার ঝুলিতে ছিল। তখন রান্নার চাপে অন্যদিকে নজর দেওয়ার সময় হয়নি। যৌথ ফ্যামিলির 3 বেলার কয়েক পদের রান্না, তার উপর সাহায্যেরও কেউ ছিল না। এই কয়েক মাসে আর কিছু না হলেও রান্নায় পাকা হয়ে উঠেছে। কিন্তু ওই যে আর কিছু করতে অনেক সময় লেগে গেল। এক ঘর ছাড় দেওয়ার পর একটু বিরতি দিয়ে আরেক ঘর ছাড় দিল। ভারী ঝাঁটা হাতে দিয়ে ঝাড় দিতে গিয়ে কবজি ব্যথা হয়ে গেল। সেই কাজ শেষ হলে রান্নাঘরের এঁটো থালা বাসন পড়ে রইল। সকালে থালা বাসন মাজতে মাজতে দুপুর প্রায় হয়েই এলো। ভেতর ঘর থেকে চেঁচিয়ে উঠল ফরিদা, ওই রকম খুঁটে খুঁটে কাজ করলে বাইরের দরজা খোলা আছে, যেতে পারেন আপনি। ফরিদার কথার বানে অহনার চোখের পানি থালা বাসন ধোয়ার নোংরা পানির সাথে মিশে চলে গেল। দ্রুত হাতে বাসন মেজে সাজিয়ে রেখে রান্নাঘর কাজে হাত লাগালো। বিয়ের পরের প্রথম রসুই অহনার। সে হোক বিয়েটা কেউ মানেনি বা হোক বউ হিসেবে রান্নার দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু মনে প্রাণে তো নিজেকে বাড়ির বউ বলে মেনে নিয়েছে নিজেকে। স্বামী তাকে না মানলেও তো সে মানে। বাঙালি রমণীদের বিয়ের সাথে সাথে স্বামীর প্রতি এক অবাধ্য টান অনুভব করে বলেই শুনেছে সে। এখন সেই টান সেও অনুভব করছে। মানুষটা তার হাতের রান্না খাবে ভেবেই উৎসাহ দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে। মাছ কাটলো, সবজি কাটলো, বনিজ পেঁয়াজ সব কেটে চুলা ধরিয়ে চুলার আগুনে হাঁড়ি চড়ল। আর সেই আগুনে গলতে লাগলো তার সব অভিমান। সারাদিন বাইরে বাইরে থেকে বাড়ি ফিরে খেতে বসলো সাদিক। রুই মাছ ভুনা, লাল শাক, আলু ভাজি আর মিষ্টি কুমড়ার ভর্তা। মেনু দেখে কপাল কুঁচকালো সে। তার বাড়িতে আজ পর্যন্ত আলু ভাজি আর মাছ একসাথে রান্না হয়নি। তাহলে আজ কেন? মাকে জিজ্ঞাসা করার আগেই অহনা ডালের বাটি নিয়ে ছুটে আসলো। সব গোছালেও ডাল দিতে ভুলে গেছে। ওকে দেখেই সাদিক ঠান্ডা স্বরে বলল, আজকে রান্না কে করেছে মা? ফরিদা বেজার মুখে বলল, কে আর করবে, তোর বউ করেছে, আমি কি অত পারি? কথা শেষ করার আগে ভাঙচুর হয়ে গেল। টেবিলের কোনো খাবারই আর টেবিলে থাকলো না। তাদের অবস্থান হলো মেঝেতে গড়াগড়ি অবস্থায়। ফরিদা চমকে চেয়ার থেকে উঠে গেল। অহনা রান্নাঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। সাদিক গর্জে উঠে বলল, যাকে দেখলে ঘৃণা লাগে তাকে রান্নাঘরে অ্যালাউ করেছো কেন? ওর হাতের রান্না রাস্তার কুকুর বিড়ালো থুতু ফেলে চলে যাবে। অহনা শক্ত হাতে দরজার কপাট চেপে নিজেকে সামলালো। ইচ্ছা হলো নিজের হাত দুটো কেটে শরীর থেকে আলাদা করে ফেলুক। জার্নির ক্লান্তিতে এসে ঘুমিয়ে পড়েছিল সাদিক। উঠল রাত 8টায়। উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দেখে সকালে সেই পিচ্ছি ছেলেটা পা ছড়িয়ে নিজের ছোট টেবিলের ওপর খাতা রেখে ঝুঁকে কিছু করছে। আগ্রহ হলো তার। ধীর পায়ে হেঁটে কাছে গিয়ে ঝুঁকে দেখল বাচ্চাটা আর্ট করছে। একটা হলুদ রঙের বাড়ি, সামনে পিচ ঢালা রাস্তা আর একটা গাড়ি, ঠিক ওর গাড়ির মতোই গাড়ি। আঁকানো এখনও শেষ হয়নি। সাদিক মুগ্ধ হয়ে গেল। বাচ্চাটা অনেক ভালো আর্ট করে। আগ্রহবশত পেছন থেকে বলে উঠল, এই বাড়িতে কে থাকবে? মাহাদি চমকে উঠে পেছনে তাকাতেই সাদিকও চমকে উঠল। ছেলেটা একদম ওর মতো দেখতে, চোখ, নাক, ঠোঁট সব কপি। সাদিক অনেকক্ষণ পর্যবেক্ষণ করলো। এমনকি মাহাদি মাথা ঘুরিয়ে নিলে ওর সামনে বসে ওকে দেখতে লাগলো। এমন ব্যবহারে
ত্যক্ত বিরক্ত হয়ে নিজের রং পেন্সিল সব গোছাতে লাগলো মাহাদি। সাদিক বিস্মিত স্বরে বলল, তুমি আমার নাক চুরি করেছো কেন? মাহাদি গোছানো বাদ দিয়ে অবাক হয়ে ওর দিকে তাকালো। এই ছোট ছোট চোখের বারবার পলক ফেলা সাদিককে আরো বিভ্রান্ত করে ফেলল। সাদিকও ওর মতো পলক ফেলে নিজের চোখ দেখিয়ে বলল, এই দেখো চোখও সেম। মাহাদি বিরক্ত হয়ে বিড়বিড় করে কিছু বলে নিজের জিনিসপত্র নিয়ে ঘরে চলে গেল। সাদিক অবাক হয়ে দেখল ছেলেটা ওর ছোট ছোট হাত দিয়ে শক্তি প্রয়োগ করে একদম মুখের ওপর খট করে দরজা বন্ধ করে দিল। বিস্মিত হয়ে দুইবার পলক ফেলে সত্যতা যাচাই করতে চাইল। ঘটনা সত্য বুঝেই চোখ ছোট ছোট করে উঠে ঘরে চলে গেল। অপমানটা বেশ বড়ই ছিল, বলা চলে ডেকে এনে অপমান। ঘর থেকে আবার বের হলো ঠিক ঠিক মাহাদির খাওয়ার সময়। খাওয়ার ব্যবস্থা হয়েছে বসার ঘরের মেঝেতে। অহনা ছেলেকে পাশে বসিয়ে টিভি দেখাতে দেখাতে খাওয়াচ্ছে। সাদিক গিয়ে অহনার পাশ ঘেঁষে বসে পড়ল। তাকে অহনার পাশে বসতে দেখে গাল ফুলালো মাহাদি। নিজের বসার জায়গা থেকে উঠে মায়ের কোলে জায়গা করে বসে পড়ল। অহনা এক হাত ধরতেই জড়িয়ে ধরল মাকে। অহনা বিচলিত স্বরে বলল, এভাবে কোলে থাকলে কিভাবে খাইয়ে দেবো বাবা? মাহাদি মাথা নেড়ে আরো জাপড়ে ধরল। সাদিক ভ্রু বাঁকিয়ে দেখল হলুদ টি শার্ট পরা বাচ্চাটা পারলে একদম মায়ের সাথে মিশে যায়। খানিক বিরক্ত গলায় বলল, ছেলেকে এমন কোলে কোলে মানুষ করলে ভবিষ্যতে আর দেখতে হবে না। সাদিকের কথার টোন মাহাদির মোটেও ভালো লাগেনি। অহনা পাত্তা না দিলেও সে মায়ের বুকে মাথা রেখে মুখ ঘুরিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকালো। সাদিকের ইচ্ছা হলো তার মতো দেখতে এই বাচ্চাটার রাগী মুখের সুন্দর নাকটা টেনে দিক। লোভ সংবরণ করতে না পেরে সত্যি সত্যি নাক টেনে দিতেই তারকস্বরে কেঁদে উঠল মাহাদি। হকচকিয়ে গেল সাদিক। অহনা চমকে উঠে বিচলিত স্বরে বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? মাহাদি কাঁদতে কাঁদতে একবার নিজের নাক আরেকবার সাদিককে আঙুলের ইশারে দেখালো। অহনা কিছু না বুঝলেও সাদিক বুঝে কেসে উঠে প্রসঙ্গ পাল্টাতে সামনের খিচুড়ির বাটি দেখিয়ে বলল, খিচুড়ি ছাড়া আর কিছু নেই? খিচুড়ি তার খুব একটা পছন্দের না। অহনা ছেলের জন্য আর তার জন্য পাতলা খিচুড়ি করেছে, তাই তাড়াহুড়ো করে বলল, এটা খাবেন না? সাদিক কপাল কুঁচকে বলল, কেন? এটা কি খাবার না? এটা আমি রান্না করেছি, একটু অপেক্ষা করুন, ওকে আগে খাইয়ে নিই, তারপর আপনার খাবার গরম করে আনছি। একটু আস্তে করে উত্তর দিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল সে। এমন ভাব করতে লাগলো যেন এই জগতে সে আর তার ছেলে ছাড়া আর কেউই নেই। সাদিকের রাগ হলো। তাকে ডেকে এনে মা ছেলে আচ্ছা মতো অপমান করা শুরু করেছে। রাগে জেদ দেখিয়ে বলল, না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যাও। অহনা চোখ বুঝে শ্বাস ফেলে নরম গলায় ছেলেকে বলল, আব্বু তুমি একটু বসো, আমি বাবার খাবার নিয়ে আসছি। মাহাদি গাল ফুলিয়ে মাথা হেলিয়ে সায় জানালো। সাদিক ঘাড় বাঁকিয়ে অহনার যাওয়া দেখল। ও যেতেই মাহাদির দিকে ঘুরে বসে চোখ ছোট ছোট করে বলল, তুমি আমাকে পছন্দ করোনি কেন? আমি কি তোমাকে মেরেছি? আমাদের তো আগে দেখাই হয়নি, আর তখন আমার মুখের ওপর কেন দরজা বন্ধ করলে? সাদিক রীতিমতো জেরা শুরু করলো। মাহাদি উত্তর না দিয়ে নাক ফুলিয়ে রাগ দেখিয়ে ছোট ছোট হাত দিয়ে চামচ ধরে নিজের পাতলা খিচুড়ি খেতে লাগলো। সাদিক কপাল কুঁচকে কিছুক্ষণ ওর কাণ্ড দেখে হাত থেকে চামচ কেড়ে নিয়ে বলল, দেখি তোমার মা কেমন রান্না করেছে। বলেই 2 চামচ খিচুড়ি মুখে পুরে দিল। মাহাদি কিছু বলতে না পেরে ঠোঁট উল্টে কান্নার প্রস্তুতি নিতেই সাদিক আঙুল তুলে সতর্ক করে বলল, খবরদার কান্না করবে না, কান্না করলে নিশি ভূত ধরে নিয়ে যাবে। মাহাদি কান্না গিলে চোখ পিটপিট করে কৌতূহলী গলায় বলল, কেন? সাদিকের খুব ভালো লাগলো এই আদুরে ছেলেটা প্রথমবারের মতো তার সাথে কথা বলছে। নিজেকে সামলে বলল, কারণ যে বাচ্চারা কান্না করে সেই বাচ্চাদের নিশিভূত দেখতে পারে না। তুমি নিশিভূত দেখেছ? মাহাদি মাথা নাড়ল। সাদিকের আবার খুব ভালো লাগলো। খুব আদুরে গলায় বলল, নিশিভূত দেখতে ইয়া বড় বড় কান, ইয়া বড় নাক, ইয়া বড় চুল, ইয়া বড় দাঁত। যখন কথা বলে তখন মুখ দিয়ে রক্ত বের হয়, খায় শুধু বাচ্চাদের হাড্ডিগুড্ডি। তাহলে কি তোমার মতো দেখতে? মাহাদি চোখ পিটপিট করে নিরীহ গলায় প্রশ্ন করতেই সাদিকের আর ওকে আদুরে লাগলো না। উত্তর না দিয়ে থমথমে মুখে খিচুড়ির প্লেট নিজের দিকে টেনে পুরো খিচুড়ি শেষ করে ফেলল। মাহাদি সেদিকে তাকিয়ে রইল শুধু। কান্না এখন শুধু মায়ের অপেক্ষায়। অহনা আসলো খানিক পরেই। ওকে দেখে মাহাদি ঠোঁট ফুলিয়ে ফেলল। সাদিক চোখ গরম করে কিছু বলার আগেই তারকস্বরে কান্না শুরু হয়ে গেল। সাদিক কানে আঙুল গুছিয়ে ইশারায় নিজের খাওয়া হয়ে গেছে বুঝিয়ে ঘরে দিয়ে আগে দরজা বন্ধ করে কান্নার আওয়াজ কমালো। অহনা অসহায়ের মতো ছেলের কান্না বন্ধ করতে লাগলো আর খাবারের দিকে তাকিয়ে রইল। ছেলের খাবারে ভাগ বসানোর কি খুব দরকার ছিল? শ্বশুর বাড়িতে অহনার থাকার 5-7 দিন হয়ে গেল। এই কয়েকদিনে বদলায়নি কিছুই, বরং সাদিক চলে যাওয়াতে ফরিদা আরও ঝাড়া হাত পা হয়ে গেছে। বাড়ির সব কাজের ভার অহনার কাঁধে তুলে নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়াচ্ছে। অহনা কাজের ফাঁকে যখন খেতে বসে তখন ভাগে পড়ে বাসি রুটি কিংবা বাসি ভাতের সাথে মাছ ছাড়া মাছের সামান্য তরকারি অথবা 2 দিনের পুরনো ভাজি, সেটাই খেয়ে ফেলে ক্ষুধার তাড়নায়। ওর আনন্দ তো হয় নিজের ঘরে ফিরে, যখন তার ঘর প্রাকৃতিক আলোতে সেজে ওঠে। দুপুরে ঘর আলো করে বসে বসে আকাশ দেখে সে, আর নয়তো সন্ধ্যার পর অন্ধকার আকাশে তারা ওঠা দেখে।
দেখে আর চমৎকৃত হয়। তারাগুলো কি সুন্দর জ্বলজ্বল করে, দেখতে কি যে ভালো লাগে। কিন্তু মুদ্রার উল্টাপিঠ দেখতে গেলে অন্য কিছু দেখায়। তার ঘরে লাইটের ব্যবস্থা হয়নি ফ্যানের ব্যবস্থাও। সন্ধ্যা হলেই অন্ধকারে পুরো ঘর ডুবে যায়। আবার সূর্য মাথার উপর উঠলে অসহ্য গরমে টেকা দুষ্কর হয়ে ওঠে। আবার জানলা খুললেই মশা এসে ভিড় করে। এতেও অহনা সুখ খুঁজে নিয়েছে। ভাগ্য তাকে এটা দিলে এটাই সই। সেদিন দুপুরে রান্নায় ব্যস্ত ছিল অহনা। ফরিদা বোধ হয় ঘরের কারোর সাথেই ফোনে কথা বলছে। ওই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। অহনা কি করবে ভেবে না পেয়ে গুটি গুটি হেঁটে দরজা খুলে দিল। দরজার ওপাশে মাঝবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অহনাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে বলল, তুমি সাদিকের বউ? অহনা ভয়ে ভয়ে মাথার উপর নিচ করে সায় জানাতেই সামনের মহিলাটি ওকে প্রায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। দরজা খোলার শব্দে ফরিদা প্রায় দৌড়ে এসেছে। মেয়েটার ওপর চোটপাট করার সমূহ ইচ্ছা সামনে ননদকে দেখে ধূলিসাৎ হয়ে গেল। প্রসন্ন মুখে এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি কখন আসলে সিদ্দিকা? সিদ্দিকা ভেতরে সোফায় বসতেই অহনা রান্নাঘরে ফিরে গেল। রান্নাঘর থেকে তাদের কথোপকথন স্পষ্ট কানে আসতে লাগলো। তার না চাইতেও সব কথা শুনতে লাগলো। সিদ্দিকা বেশ গম্ভীর গলায় বলল, এসব কি ভাবি? ছেলে নিজেদের পছন্দে বিয়ে করেছে বলে মেয়েটার এই অবস্থায় রাখবেন? বড় ভাই কল দিয়ে না বললে তো কিছুই জানতে পারতাম না। সাদিকও তো শুনলাম ভার্সিটিতে চলে গেছে। ফরিদা মনমরা হয়ে বলল, সাদিকের পছন্দে বিয়ে হয়নি, মেয়ের পরিবার জোর করে বিয়ে দিয়েছে। সাদিক তো ওকে পছন্দই করে না, ও তো মৌলিকে বলেই থামল ফরিদা। অর্ধ সমাপ্ত কথাটা সিদ্দিকা বুঝতে পারল। ফরিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, তালাকের কথা চিন্তা করছি। তালাক হয়ে গেলেই সাদিক আর মৌলির বিয়েটা দিয়ে দেব। এত ঝামেলা আর ভালো লাগে না। এখন এই মেয়ে এসেছে, 2 দিন পর আরেকটা আসবে। সিদ্দিকা গম্ভীর মুখে বলল, সাদিক এখন বিবাহিত ভাবি। মৌলি আমার মেয়ে হলেও সাদিক আমার পর না। নিজের মেয়ের জন্য অন্য কারো সংসার ভাঙার কল্পনা করাও মহাপাপ ভাবি। বিয়ে হয়েছে, পরিস্থিতি মেনে নেন। ফরিদা চুপচাপ শুনে উদাস হলো। তার পরপরই চমকে উঠে বলল, এই ব্যাপারে আর কে জানে? শুধু আমি আর মা জানে। মা সাদিকের বউ নিয়ে বাড়ি যেতে বলেছে। ফরিদা হায় হায় করে উঠে বলল, বাড়ি? অসম্ভব। মেয়েটাকে তো সাদিক সহ্য করতে পারে না। ওকে বাড়িতে নিয়ে গেলে তুলকালাম হয়ে যাবে। ওই দেখো, রান্নাঘরে কাজের বাহানায় আমাদের সব কথা শুনছে। কি শিয়ানা মেয়ে দেখেছ? যাও ঘরে যাও। বাবা মা ভদ্রতা শেখায়নি? অহনা কোনো একটা কাজে দরজা দিকে আসতেই ফরিদার নজরে পড়ে যায়। তখনই নিজের কথা রেখে গর্জে উঠল ওর উপর। অহনা ভয়ে চমকে উঠে রান্না ফেলে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। ওকে স্টোর রুমে যেতে দেখে সিদ্দিকা কপাল কুঁচকে বলল, ওই তো স্টোর রুম। মেয়েটাকে ওখানে থাকতে দিয়েছেন? ফরিদা মুখ বাঁকিয়ে বলল, তো আর কোথায় থাকতে দেব? সাদিক তো ওর ছায়া সহ্য করে না। আমার ঘরে তো ঢুকতেই দেব না আমি। আর গেস্ট রুমে কত দামি দামি জিনিস আছে, যদি চুরি করে বিক্রি করে দেয়। এসব মেয়েদের তো হাত ভালো না। কোন পরিবার থেকে এসেছে কে জানে। আমি তো শুনলাম ও সাদিকের বন্ধুর কাজিন। ওর বন্ধু যদি ভালো ফ্যামিলি থেকে আসে তাহলে ওর ভালো ফ্যামিলি থেকে আসার কথা। এসব ভুয়া কথা। কার মনে আছে কি আমরা তা জানবো কিভাবে? সিদ্দিকা দীর্ঘশ্বাস ফেলল। সামনের মানুষটার মনে কোনো কথাই ঢুকছে না, তাই আর বোঝাতে চাইল না। উঠে দাঁড়ালো, সরাসরি অহনাকে থাকতে দেওয়া ঘরে গেল। মেয়েটা উল্টাপাল্টা কিছু বলে দেয় নাকি সেই ভয়ে ফরিদাও পিছু নিল। ঘরের জানলা খোলা থাকলে মশা আসে, এজন্য দরজা বন্ধ না করে জানলা খুলে না অহনা। তবে আজকে দরজা বন্ধ করলেও জানলা খোলেনি। অন্ধকারে বসে থাকতে ভালো লাগছিল। সিদ্দিকা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ভ্রুঁ কুঁচকে বলল, ঘর এত অন্ধকার করে রেখেছ কেন? লাইট জ্বালাও। অহনা চমকে উঠল, নিজেকে সামলালো। মিনমিন করে বলল, ঘরে লাইট নেই। সিদ্দিকা ঠান্ডা চোখে ভাবির দিকে তাকাতেই ফরিদা আমতা আমতা করে বলল, লাইটের লাইন নেই তো, কোথায় লাগাবো? সিদ্দিকা তপ্ত শ্বাস ফেলে এগিয়ে অহনার হাত ধরে টেনে বলল, আমার সাথে এসো। অহনা মাথা নিচু করে চুপচাপ গেল। সিদ্দিকা ওকে সাদিকের ঘরে নিয়ে আসলো। এর আগে এই ঘরে সে আসেনি। সিদ্দিকা অহনাকে খাটে বসিয়ে নিজেও পাশে বসলো। এরপর নরম স্বরে বলল, তোমার নাম কি? মারিয়াম জান্নাত অহনা। অহনা ছোট করে উত্তর দিল। সিদ্দিকা মৃদু হেসে বলল, সুন্দর নাম। আমি সাদিকের ফুপু। সাদিক আমার কথা খুব মানে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেবে, বুঝেছ? অহনা মাথা এলিয়ে সায় জানাতে সিদ্দিকা আবার বলল, তোমার সব জিনিসপত্র এখানে নিয়ে এসো। এখন থেকে তুমি সাদিকের ঘরেই থাকবে। অহনা চমকে উঠল। ও এখন সাদিকের ঘরে আছে। ভয়ে শরীর কাঁটা দিয়ে উঠল। এই মুহূর্তে পালিয়ে যেতে মন চাইলেও পারল না। দুরু দুরু বুকে অল্প মাথা তুলে সামনের দিকে তাকাতেই সামনে চেয়ার টেবিল দেখতে পেল। চেয়ারে একটা তোয়ালে ছড়িয়ে রাখা, বোধহয় সাদিকেরই। মুহূর্তে মন ভালো লাগায় ছেয়ে গেল। সিদ্দিকা ফরিদার অসন্তোষ মুখের দিকে তাকিয়ে বলল, কাল ওকে সাথে নিয়ে মার্কেটে গিয়ে জামাকাপড় কিনে দেব। তোমার ছেঁড়া শাড়ি ওর গায়ে মানাচ্ছে না ভাবি। ফরিদা কিছুই বলল না। সিদ্দিকা চলে যাওয়ার সময় ভেজা চোখে তার দিকে তাকিয়ে বলল, এত ভালো মানুষই দেখিও না সিদ্দিকা, মেয়ের কথাটা চিন্তা করো একবার। সিদ্দিকা মৃদু হেসে বলল, সবার উপর যে মায়া দেখাও তার এক অংশ মেয়েটার উপর দেখাও, বাকি আমার মেয়েকে আমি বুঝে নেব। 2-3 দিন পার হলেও সাদিক আর মাহাদির সম্পর্কে কোনো উন্নতি নেই। কিছুক্ষণ পরপর এটা ওটা নিয়ে সাদিক মাহাদিকে খোঁচাতেই থাকে।
যেমন গতকালই অহনা রান্নাঘরে কাজ করছিল আর মাহাদি বারান্দায় রাখা টেবিলে বসে ড্রয়িং করে বাইরে সাইকেল চালাচ্ছিল। হুট করে সাদিক রান্নাঘরের দরজায় এসে বলল, তুমি জানো অহনা, আকাশ নীল হয় কেন? অহনা বিভ্রান্ত হয়ে বলল, কেন? সাদিক কাঁধ নাচিয়ে বলল, ওর ইচ্ছা। বলেই অহনাকে হতভম্ব করে হেলতে দুলতে চলে গেল। ওকে টেবিলের কাছে দেখেই মাহাদি সাইকেল ফেলে ছুটে এসে দেখে সাদিক ওর আর্টের দফারফা করে ফেলেছে। সানসেটের সুন্দর ছবি আঁকাচ্ছিল সে। সেখানকার পুরো আকাশে সবুজ রং দিয়ে দিয়েছে। মাহাদি ঠোঁট ফুলিয়ে ভেজা চোখে মায়ের কাছে অভিযোগ জানালো। অহনা দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু। ছেলের চোখ স্পষ্ট করে বলেছিল, এ তুমি কেমন বাবা এনেছো আম্মু? বদলে আনো তাড়াতাড়ি। অহনা নিজের সিদ্ধান্তে বিভ্রান্ত। সাদিককে এনে ঠিক করেছে নাকি বুঝতে পারছে না। ওর এমন ব্যবহার তো কোনোদিনও দেখেনি। এ কি নতুন রূপ? কাজ আছে অহনার। বিকেলের দিকে বড় ব্যাগ হাতে বেরোচ্ছিল। সাদিক বাঁধ সাধল, পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কোথায় যাচ্ছ? অহনা ছোট করে বলল, আমার বাইরে একটু কাজ আছে। কখন আসবে? 2-1 ঘন্টা লাগতে পারে। সময় শুনে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে বলল, ততক্ষণ কি আমি একা থাকবো? অহনা আমতা আমতা করে বলল, মাহাদি আছে তো। সাদিক মুখ ঘুরিয়ে রাগ দেখিয়ে বলল, তোমার ছেলে আমার সাথে কথা বলে না। এবার ছেলের সম্পর্কে বাবার অভিযোগ। অহনা হতাশ হয়ে ছেলের দিকে তাকালো। বাড়ির সামনে ছোট উঠোনে নিজের খেলনা গাড়ি দিয়ে খেলছিল মাহাদি। অহনা ছেলের পাশে বসে বলল, আব্বু এমন করছো কেন? তুমি তো সারাক্ষণ বাবা বাবা করতে, এখন বাবার সাথে কথা বলো না কেন? আমার মাহাদি তো গুড, আর তার বাবাও গুড। মাহাদি সজরে মাথা নেড়ে বলল, না, গুড মাহাদির গুড আম্মু, বাবা গুড না। সাদিক চোখ ছোট ছোট করে তাকাতেই অহনা ছেলেকে আড়াল করে বলল, ঠিক আছে, গুড মাহাদি বাবার সাথে গুড বাচ্চা হয়ে থাকুক। আম্মু কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে। মাহাদি অনিচ্ছায় ঘাড় নাড়তেই অহনা সন্তোষজনক হেসে সাদিকের দিকে তাকালো। সাদিক কপাল কুঁচকে বিরক্তিকর স্বরে বলল, আমি তোমার ছেলের সাথে এতক্ষণ বোর হব নাকি? বাইরে যাব আমি। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো আমার সাথে যাবে নাকি। অহনা মাহাদির দিকে ফিরতেই সে সজরে মাথা নেড়ে বলল, না আম্মু, মাহাদি যাবে না। সাদিক গরম গলায় বলল, কে যাবে না? বলেই অহনাকে উপেক্ষা করে মাহাদিকে পাজা কোলা করে তুলে এদিক ওদিক ঘুরাতে ঘুরাতে হাঁটতে লাগলো। মাহাদি প্রথমে ভয়ে চিৎকার দিল, বড় করে মজা পেয়ে হাসতে লাগলো। অহনা দীর্ঘশ্বাস ফেলে তালা দিয়ে পাশের বাড়িতে গেল। দরজা নক করতে সেদিনের সেই মহিলা এসে দরজা খুলল। অহনা তাকে দেখেই তাড়াহুড়ো করে বাড়ির চাবি দিয়ে বলল, মৌসুমী ভাবি, উনি মাহাদিকে নিয়ে একটু বাইরে গেছেন, ফিরলে একটু চাবি দিও। মৌসুমী চাবি হাতে নিয়ে চিন্তিত গলায় বলল, তোর বর এখন কেমন রে? আগের মতোই আছে নাকি বদলেছে? অহনা মলিন হেসে বলল, ওনাকে তো আমার জন্য আনিনি, বদলালেও বা কি, বেশি করে সময় কাটা। পুরুষ মানুষ তো সুখ পেলেই কাছে থাকবে। ওনার সুখ পেলে এখানে এসেছে ভাবি, বিয়ের আসর থেকে টেনে তুলে এনেছি, এখন শুধু যাওয়ার দিন গুনছে। মৌসুমী বিরক্ত হয়ে বলল, তুই এত শক্ত কেন? বাচ্চা হওয়ার পর দাদি কতবার বরের কাছে যেতে বলল, গেলিই না। এখন ফিরেছে আর তুই গুরুত্ব দিচ্ছিস না। দাদি বেঁচে থাকলে এক ঘরে বন্ধ করে রাখতো তোদের। অহনা কথা ঘুরিয়ে বলল, হোটেলের লোকেরা আসতে পারে, ওদের থেকে জিনিসগুলো নিয়ে তোমার কাছে রেখো, আমি এসে নেব। মৌসুমী বুঝে আরো বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথা তো শুনবি না, সবসময় নিজের মন মতোই করবি, বলেই বাড়ির ভেতরে চলে গেল। অহনা দীর্ঘশ্বাস ফেলল। এ জীবন ওর সাথে বারে বারে খেলে, এবারেও খেলছে। দেখা যাক এই খেলা ওকে কতদূর নিয়ে যায়। সাদিক মাহাদির হাত ধরে আশেপাশে হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পর ডাবওয়ালাকে দেখা গেল। ডাবওয়ালা বোধ হয় মাহাদির অতি পরিচিত। তাকে দেখে আদুরে গলায় বলল, মাহাদি দাদু, ডাব খাবা? মাহাদিও একগাল হেসে ঘাড় কাত করে বলল, খাবো দাদু। সাদিক মাহাদির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, দাদু বলছো কেন? তোমার দাদু অন্য কেউ, নানু বলো এনাকে। ডাবওয়ালা ডাব কাটা রেখে সন্দেহী গলায় বলল, আপনি কেডা? সাদিক থতমত খেয়ে গেল। আসলে কি উত্তর দেবে ভেবে না পেয়ে আস্তে করে সে বলল, আমি ওর মায়ের হাজব্যান্ড। ডাবওয়ালা কপাল যথাসম্ভব কুঁচকে বিরক্তি গলায় বলল, মানে ওর আব্বা? সাদিক হালকা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ সেটাই। এবারে বিরক্তির সাথে সাথে তার গলা দিয়ে রাগ ঝরে পড়ল। তেতে উঠে বলল, ওহ, তো এত বছর যাওয়ার পর বউ সাওয়ালের কথা মনে পড়ছে? আমি মাসে 2 বার করে বাড়িতে যাই, নাতিপুতিরা দাদু দাদু কইরা কোলে ঝাঁপায় আসে, আর এত সুন্দর বাচ্চাটার কথা একবার মনে পড়লো না? স্যার, এই নাও দাদু, টাকা লাগবে না, ফিরিয়ে দিলাম। তোমার বাপের টাকা আমি নিব না। মাহাদি ডাবের পানির গ্লাস হাতে নিয়ে পানি খেতে শুরু করলো। সাদিক রেগে বলল, নানু বলে ডাকুন, ওর দাদু আছে। ডাবওয়ালা ওকে পাত্তাই দিল না। মাহাদি বাবার হাত ধরে তাদের কথা শুনছিল আর ডাবের পানি খাচ্ছিল। কথা শেষ হতে একটা ডাবের দিকে আঙুল তুলে বলল, দাদু আমি এটা নিয়ে আর্ট করব। ডাবওয়ালা পান খাওয়া দাঁত বের করে হেসে বলল, তুমি নিতে পারবা না দাদু, অনেক ভারী, আমি তোমার বাড়িতে দিয়ে আসবো না। একটা না, অনেকগুলা দেবো নে। মাহাদি খুশি হলো, সাদিকের রাগ হলো। কেউ তার কথা পাত্তাই দিচ্ছে না।
পকেট থেকে 100 টাকার নোট বের করে ভ্যানের ওপর শব্দ করে রেখে বলল, ওর বাবার ডাব খাওয়ানোর ক্ষমতা আছে, ফ্রিতে খাওয়াতে হবে না। তারপর আর সেখানে দাঁড়ালো না। মাহাদির হাত এক প্রকার টেনে অন্যদিকে হাঁটতে হাঁটতে বলল, তোমাকে আর এখানে আনবো না। কী সব মানুষদের মধ্যে যে বড় হচ্ছ। সাদিক বড় বড় পা ফেলে হাঁটছিল। ওর হাঁটার সাথে তাল মেলাতে মাহাদিকে দৌড়াতে হচ্ছিল। খানিকটা পথ যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বলল, আমি হাঁটতে পারছি না, ব্যথা করছে। সাদিক দাঁড়িয়ে পড়ল। কপাল কুঁচকে মাহাদির অবস্থা দেখে কোলে তুলে নিয়ে বিরক্তিকর স্বরে বলল, কোলে কোলে মানুষ হয়েছ, পা তো ব্যথা করবেই। সাদিক কোলে তুলতেই মাহাদি ওর গলা জড়িয়ে ধরল। প্রশান্তি বয়ে গেল সাদিকের হৃদয় জুড়ে। তারপর খেয়াল করল মাহাদির জোরে জোরে শ্বাস ফেলা কমছে না। সাদিক বিচলিত হয়ে মাহাদির পিঠ ঘষে মৃদু গলায় বলল, কি হয়েছে, পানি খাবে? মাহাদি মাথা নেড়ে না বুঝিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সাদিকও শক্ত হাতে আগলে রাখলো। মাহাদি মিনিট খানেকের মধ্যে ঠিক হয়ে যেতেই সাদিক আবার হাঁটা শুরু করে বলল, এত পাতলা কেন তুমি? বাতাসের থেকেও পাতলা। মাহাদি কিছু বলল না, ওভাবেই বাবার সাথে লেপটে থাকলো। সাদিক হাঁটতে হাঁটতে মাঠের কাছে চলে আসলো। অসমাপ্ত এক বিল্ডিংয়ের সামনে অনেকটা ফাঁকা জায়গা। বাচ্চারা সেটাকেই খেলার মাঠ বানিয়ে ফেলেছে। সেখানে অনেকগুলো বাচ্চা ফুটবল খেলছে। সাদিক দেখছিল মাহাদি প্রায় সময় ফুটবল পায়ে নিয়ে হাঁটে, তাই দাঁড়িয়ে পড়ে বলল, চলো ফুটবল খেলি। মাহাদি মাথা নেড়ে বলল, আমি দৌড়াতে পারি না, কষ্ট হয়। দৌড়াতে হবে না, তুমি আমার কাছেই থেকো। বলেই ওকে কাঁধে তুলে নিল। কাঁধের দুই পাশে পা দিয়ে বসে বাবার গলা জড়িয়ে ধরল মাহাদি। নিজেকে পাখির মতো লাগতে লাগলো তার। মনে হতে লাগলো এখন উঠতে পারবে। কিছুক্ষণের মধ্যেই উঠতেও লাগলো। সাদিক ওকে কাঁধে তুলে ওর হাত নিজের হাতে দিয়ে শক্ত করে ধরে বাচ্চাদের সাথে দৌড়ে দৌড়ে ফুটবল খেলতে লাগলো। মাহাদি মহা আনন্দে খিলখিল করে হাসতে লাগলো। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। অহনার অবস্থাও ঠিক এমনই। শ্বশুরবাড়িতে মাস পেরোলেও নিজের অবস্থান ঠিক করতে পারেনি। এখনও সেই একই অবস্থান, শুধু থাকার ঘর বদলেছে। এছাড়া আর সব একই আছে। সকাল থেকে বাড়ির সমস্ত কাজে সাথে ফরিদার বাড়িয়ে দেওয়া কাজ, আরও কিছু হলেই কথা শোনানো, এগুলোই চক্রাকারে চলছে। আজকে নিজের মা ভাইয়ের খবর পেয়েছে অহনা। মায়ের মাথার স্থায়ী ছাদ এসেছে। 2 দিন আগেই মামারা মায়েরও স্থায়ী এক ঠিকানা করে দিয়েছে। বিয়ে দিয়েছে মায়ের, অর্থাৎ ভাইদের কাছে তাদের বোনও বোঝা হয়েছিল। বোনের দায়িত্বটাও নিতে পারল না। আর তার ভাই, তার অবস্থান হয়েছে এতিমখানায়। এই খবর অহনা পেয়েছে শাশুড়ির থেকে। তাচ্ছিল্যের হেসে খবর দিয়েছে সে। শুধু খবর দিয়ে ক্ষান্ত ছিল না, আরও কত কথা যে শোনালো। অহনা মাথা নিচু করে শুনছে সব। পুরোটা সময় শুধু এটাই মনে হয়েছে, যদি ওর অবস্থান একটু শক্ত হতো তাহলে ভাইকে এতিমখানায় থাকতে হতো না। ও যদি একটু শক্ত হতো তাহলে মাকে এই অবস্থায় পড়তে হতো না। মাকে জেনে ও কোন পরিস্থিতির চাপে বিয়েটা করেছে সে না জেনেও ঠিক বুঝতে পারছে। তবে সাথে বোনের খবরটা পেলে একটু শান্তি পেত। কে জানে ওর শ্বশুরবাড়ির লোকজন কেমন, নাকি সেও কোনো বানের জলে ভেসে বেড়াচ্ছে। তবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে ভাইটার জন্য। সর্বহারা পরিবারের সকলেই একটা নরবরের ঠিকানা হয়েছে, কিন্তু ভাইটা, আদরের ভাইটার শেষ ঠিকানা হলো এতিমখানায়। মামার বাড়ির সবাই তো বেশ অবস্থাপন্ন, তাও একটা মানুষের জায়গা হলো না। বুক ফেটে কান্না আসতে লাগলো অহনার। বিছানায় হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। কিছু দরকারি কাগজের জন্য ভার্সিটি থেকে চলে আসতে হয়েছে সাদিকের। প্রায় সময় আসতে আসতে রাত হয়ে যায়, যার জন্য এক্সট্রা চাবি নিজের কাছে রেখেছে সে। আজকেও সেভাবেই এসেছে। নিঃশব্দে নিজের ঘরে ঢুকে লাইট জ্বালাতেই বিছানায় ভূতের মতো কাউকে বসে থাকতে দেখল। কপাল কুঁচকে গেল তার। সে বসেছে দেখার জন্য। 2 পা আগাতেই মাথা তুলল অহনা। চোখজোড়া জলে টইটুম্বুর। ওকে দেখে সাদিকের মাথায় আগুন ধরে গেল। ভার্সিটিতে যথেষ্ট বদনাম হয়েছে ওর। অহনার কাজিন পুরো ভার্সিটিতে ওর নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে বদনাম করেছে। সেই রাগ অহনাকে দেখে 3 গুণ হারে বৃদ্ধি পেল। বড় বড় পা ফেলে এগিয়ে এসে অহনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর চোয়াল শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হলো আমার ঘরে আসার? ব্যথায় কোকিয়ে উঠল অহনা। নিজেকে ছাড়াতে সাদিকের হাত ধরতে এক ঝটকায় হাত সরিয়ে ফেলল সাদিক। দেখে মনে হলো কোনো অপবিত্র জিনিস ওর হাতের উপর পড়েছে। অহনার চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল। সাদিক চুপ রইল না একদম। অহনার হাত শক্ত হাতে চেপে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেল। অহনা নিজের অপমান অবহেলা সাইডে রেখে ওই অবস্থাতে কাঁদতে কাঁদতে বলল, আমার ভাইকে এনে দেবেন? কত মান, কত আশা নিয়ে কিছু চাইল স্বামীর কাছে, কিন্তু স্বামীর মনে দয়ার সৃষ্টি হলো না। পৃথিবীর সর্বোচ্চ কঠোরতা নিয়ে বলল, আগে নিজের জায়গা গোছাও, তারপর অন্যের কথা চিন্তা করো। বলেই খট করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। শব্দে পলক ফেলল অহনা। সাথে সাথে চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ল। তার নিজের জায়গা ঠিক নেই, কথাটা সত্যি। বাইরে একা বাঁচার মতো করে বড় হয়নি, সেটাও সত্যি। কিন্তু বোনের মন যে মানে না। কোলে পিঠে করে বড় করা ভাইটার অবস্থা যে সহ্যই হয় না। করুণা ভরে দরজায় করাঘাত করল। আর্তনাদ করে বলল, যা বলবেন তাই করব, শুধু আমার ভাইকে এনে দেন। জীবনে আর কিছুই চাইব না। দরজার ওপাশে কঠোরতা রাজ করছিল। কঠিন মুখে দরজা খুলে চোখ গরম করে চাইল অহনার দিকে।
সাদিকের ভস্ম করে দেওয়া দৃষ্টি দেখেও পিছু হটল না সে। হাত জোর করে হাঁটু গেড়ে বসে একই কথা বলতে লাগলো। বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে চিৎকার করে মাকে ডাকলো সাদিক। মা! হুড়মুড় করে আসলো ফরিদা। সাদিককে এখন দেখে অবাক হয়ে বলল, তুই কখন আসলি? আরও অবাক হলো সাদিকের পায়ের সামনে অহনাকে এভাবে বসে থাকতে দেখে। বিস্মিত স্বরে বলল, ওর কি হয়েছে? সাদিক তপ্ত স্বরে বলল, এখন কি বাড়ি ফিরেও শান্তি পাবো না? ফিরলেই এই রং ঢং দেখতে হবে? ফরিদা ফোঁস করে শ্বাস ফেলে বলল, তোর ফুপুর সাথে কথা বলিসনি? বলেছি। আর তাই বলে যে সবার সব আবদার সহ্য করতে হবে এর কোনো মানে নেই। তুমি একে আমার চোখের সামনে থেকে সরাও। প্রচণ্ড টায়ার্ড। যা বলার যা করার সব সকালে দেখা যাবে। বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, আবার শব্দ করে দরজা বন্ধ করলো। ফরিদা বিরক্তি নিয়ে বলল, যাত্রাপালা শেষ হলে সবাইকে একটু শান্তি দিয়ে আগের ঘরে ফিরে যাও। অহনা কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেল। অপাত্রে দান ছিল সবটা। বুঝে ধীর পায়ে হেঁটে নিজের রাজ্যে ফিরে গেল। নিজের জায়গা ঠিক করতে কি করতে হয় তা তো কেউ কোনোদিন শেখায়নি। জীবন নাকি সব শেখায়। 18 বছরের জীবনের 17 বছর তো শক্ত ছায়াতলেই কাটিয়ে দিল। এই মাঝের 1 বছর অবশ্য অনেক ঝড় পার করে এসেছে, তাও তো শিখল না। তাহলে শিখতে আর কত জীবন পার হয়ে আসতে হবে? সাদিক 2 মাসের ছুটিতে দেশে এসেছিল। সে ছুটি শেষের দিকে, আর ছুটি চাইলে বোধহয় চাকরি থাকবে না, তাই হোম অফিস করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়েই বসের সাথে মিটিং ছিল। মিটিং শেষে ল্যাপটপে মাহাদির হাস্যোজ্জ্বল ছবি দেখে মুখে হাসি ফুটিয়ে উঠল। এই কয়েকদিনে অজস্র ছবি তুলেছে ছেলের। খাওয়ার সময়, ঘুমানোর সময়, খেলার সময়, এমনকি যখন রেগে গাল ফুলিয়ে বসে থাকে তখনকার ছবিও আছে। এক একটা ছবি দেখে আর মন আদরে আদরে ভরে যায়। বাচ্চাটা যে এত আদরে হয়েছে দেখলে গাল নাক টিপে দিতে ইচ্ছা করে, আর না হলে ইচ্ছা করে শক্ত করে নিজের সাথে চেপে ধরে গালে টাপুস টুপুস চুমু খেয়ে নিক। হঠাৎ করে মাহাদির বাচ্চাবেলা দেখতে মন চাইল তার। অহনা বারান্দার টেবিলে বসে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। বড় বড় পা ফেলে সেখানে হাজির হলো। অন্য পাশের চেয়ার টেনে একদম অহনার গা ঘেঁষে বসে সিদ্ধ আলু হাতে নিয়ে ছিলতে ছিলতে বলল, অহনা, মাহাদির ছোটবেলার ছবি আছে? আর চোখে সাদিকের কর্মকাণ্ড দেখছিল অহনা। মনে মনে কিভাবে মানা করবে সেটা গোছাচ্ছিল। সেটা বাদ রেখে ঘাড় কাত করে বলল, আছে, অনেক ভিডিও আছে। দাদি ওর ছোটবেলার সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখত। দাদিকে? সাদিক কৌতূহলী হলো। অহনা ছোট করে বলল, যিনি আমাকে থাকতে দিয়েছিলেন তিনি। সাদিক সামনে থেকে সিদ্ধ ডিম মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, যার হাত ধরে পালিয়েছিলে সে কি মাঝপথে রেখে পালিয়ে গিয়েছিল নাকি যে পাতানো দাদির কাছে থাকতে হয়েছে? অহনা চুপ করে রইল। পাশের মানুষটা কি রিল্যাক্সের কথাটা বলল, অথচ এর উত্তর ওর কাছে নেই। কিছু ব্যাখ্যা করা বা প্রমাণ করারও কোনো ইচ্ছা নেই। সাদিক আরেকটা ডিম হাতে তুলে প্রসঙ্গ পাল্টালো। তার নিজেরও হয়তো এই টপিক পছন্দ হচ্ছে না, তাই বলল, তোমার দাদি এখন কোথায়? অহনা এবারেও উত্তর দিতে চাইল না। নিজেকে ইগনোর করা সাদিকের অপছন্দের কাজ। অহনার ঘাট ধরে নিজের দিকে ফিরিয়ে ভ্রু নাচিয়ে উত্তর জানতে চাইল। অহনা মুখে বিরক্তির আভা ফুটিয়ে বলল, 2 বছর আগে মারা গেছেন। সাদিক উত্তর পেয়ে অহনাকে ছেড়ে দিয়ে হাতের ডিমটাও মুখে পুরে দিল। 2টা আলু ছেলার বদলে 2টা ডিম গলদকরণ করে বলল, এটা উনারই বাড়ি? অহনা মাথা ওপর নিচ করে সায় জানাতেই সাদিকের কপাল কুঁচকে গেল। রাগী গলায় বলল, এখানে আর থাকবে না তুমি। উত্তরায় আমার ফ্ল্যাট আছে, সেখানেই থাকবে। আর সেখানে থাকতে না চাইলে অজস্র ফ্ল্যাট আছে এই শহরে। অন্য কারো বাড়িতে তোমাদের রাখতে চাই না। অহনা সাদিকের আড়ালে তাচ্ছিল্যে হাসল। এক সময় ছিল যখন মাথার উপর ছাদ পাওয়ার জন্য উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটেছে, আর আজ অজস্র ছাদ দেখাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, বাইরে কোথাও থাকার মতো টাকা আমার নেই। সাদিক রেগে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কেউ টাকা দিতে বলেনি, তোমাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে। অহনা থমথমে মুখে বলল, আপনার টাকায় আমি থাকবো না, আর আমার ছেলেও থাকবে না। সাদিক আরও রাগলো। তেজি হাতে অহনার চোয়াল ধরে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলল, আমার ছেলেকে জন্ম দেওয়ার আগে কথাটা মাথায় রাখা উচিত ছিল। অহনার ইচ্ছে করলো বলুক, আপনার ছেলে তো 2000-এর বিনিময়ে গর্ভে আসার পরেই মারা গেছে। যার জন্ম হয়েছিল সে শুধু আমার সন্তান। বলা আর হলো না। মনের কথা মুখে এনেছিল বা কবে যে আনবে। মাহাদি আশায় টপিক থেকে এক প্রকার ছুটিয়ে পেল সে। মাহাদি কয়েকদিন আগে একটা গোলাপি নয়নতারার চারা লাগিয়েছিল। সেই গাছে আজ প্রথম ফুল ফুটেছে। মায়ের জন্য সেই ফুল তুলে এনেছিল সে, আর এসে দেখে মায়ের পাশ ঘেঁষে অন্য একজন বসে আছে। মায়ের সাথে কাউকে বসে থাকা দেখতে মাহাদির কবেই বা ভালো লেগেছে যে আজ লাগবে। এক ছুটে মায়ের কাছে গিয়ে আছড়ে পাছড়ে কোলে উঠে বসলো। অহনা কাজ বাদ দিয়ে ছেলেকে আঁকড়ে ছেলের গালে চুমু দিয়ে বলল, মা কাজ করছে আব্বু, তুমি পরে কোলে বসো। মাহাদি সজোরে মাথা নেড়ে জড়িয়ে ধরল মাকে। ধরেই ক্ষান্ত হলো না। রাগে চোখে সাদিকের দিকে তাকিয়ে বুঝিয়ে দিল, মা শুধুই তার, এদিকে যেন নজর না দেয়। সাদিকে বা বাদ যাবে কেন? সে আরও ঘেঁষে বসে পেছন থেকে মা ছেলেকে একসাথে আঁকড়ে ধরল। চমকে উঠে অস্বস্তিতে গাঢ় হয়ে রইল অহনার। ছেলেকে সরিয়ে জায়গা থেকে উঠতে চাইলেও বাবা ছেলের জন্য একদম পারল না। দুজনেই তাকে জড়িয়ে ধরে আছে। অন্যদিকে মাহাদি আর সাদিকের অলিখিত প্রতিযোগিতা চলছে। মাহাদি এবারে মায়ের গালে চুমু খেল। অহনা হেসে ছেলেকে ফিরতি চুমু দেওয়ার আগেই সাদিক তার গলা জড়িয়ে মাথা নিজের কাছাকাছি এনে অহনার গালে এক গভীর চুমু খেল।
এরপর কানের লতি আর সর্বশেষে ঘাড়ে আর ঘাট জড়িয়ে রাখা মাহাদির হাতে একসাথে চুমু খেয়ে তবেই ছাড়ল। অহনা বিস্মিত হয়ে সাদিকের দিকে তাকাতেই দেখে সাদিক মিটমিট করে হাসছে। অসহায় অবস্থায় পড়ে কান্না আসলো তার। মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকাল। মাহাদি হাঁটতে নারাজ। হাতের ফুল মায়ের হাতে তুলে সাদিকের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। এর মানে একটাই, এখন তুমি ফুল পাবে কোথায়? ফুল তো আর নেই। তবে সাদিক সেদিকে আর গেলই না। মাহাদিকে ফুল দিতে দেখে মন খারাপের ভান করে বলল, আমার ফুল কই? মুহূর্তেই মাহাদির মুখের হাসি উধাও হয়ে গেল। ছোট মনে আঘাত লাগলো খুব। মুহূর্তেই বাবার জন্য ফুল আনতে দৌড় দিতে সিঁড়িতে পায়ে পা বেজে ধরাম করে উঠোনে পড়ে গেল। অহনা দৌড়ে এসে ছেলেকে তুলতেই মায়ের গলা জড়িয়ে ধরে ভয় ভয় করে কেঁদে উঠল মাহাদি। সাদিকও দৌড়ে আসলো। মাহাদি গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা যাব, বাবা যাব। অহনা বিচলিত হয়ে সাদিকের দিকে ইশারা করে বলল, ওই তো বাবা, যাও। মাহাদি ওদিকে তাকালো না, সজরে মাথা নেড়ে বলল, না না, বাবা যাব। সাদিক থমকে দাঁড়ালো। মাহাদির স্পষ্ট কথা বলায় বরাবরই মুগ্ধ হয় সে। এবারে হলো না। মুহূর্তে মনে হলো ওকে ধাক্কা দিয়ে ওদের জীবন থেকে বের করে দেওয়া হলো। তার ছেলেটা ওকে বাবা হিসেবে মানতে নারাজ। আসার সময় অহনার ব্যাগে ওর প্রেগন্যান্সি জার্নির সম্পূর্ণ রিপোর্ট আর মাহাদির বার্থ সার্টিফিকেট দেখেছিল। আচানক এমন বাবা হওয়ার খবরে মাথা ঘুরে উঠছিল তার। ছেলেটা তার নিজের। এখনও সেই অনুভূতি সম্পূর্ণ বুঝে উঠতে পারছে না, কিন্তু তাই বলে বাবা হিসেবে মানবে না। পা আগালেও দুই পা পেছালো। ঢোক গিলে মা ছেলের মাঝ থেকে নিজেকে সরিয়ে ফেলল। সাদিকের আসার খবরে সিদ্দিকা পরদিন সকালে চলে আসলো। রিকশার আধ ঘন্টা দূরত্বে থাকে সে। এসেই সাদিককে পাকড়াও করে ঘরে দরজা আটকে দিল। ভাতিজার সাথে একান্ত গোপনে কথা সারবে। ফরিদার কান পাতার স্বভাব নেই। ছেলে অহনার হাতে খায় না বলে নিজেই রান্নার দায়িত্ব নিল। অহনা তাতে টুকটাক সাহায্য করতে লাগলো কেবল। সিদ্দিকা সাদিকের শুকনো মলিন মুখের দিকে তাকালো। এমন শুকনো মুখ এর আগে কেবল অ্যাডমিশনের রেজাল্টের দিন দেখেছিল। পছন্দের ভার্সিটিতে যখন চান্স হয়নি তখন সেই ক্ষোভে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ল না, অন্য ভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়ে গেল। দীর্ঘ শ্বাস ফেলে যেদি ভাতিজার পিঠে হাত বুলিয়ে বলল, অহনাকে পছন্দ হয় না? ফুপু প্লিজ। সাদিকের গলার স্বর কাতর শোনালো। সিদ্দিকা চাপা গলায় বলল, একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে একা তোর হাত ধরে চলে এসেছে, আর তুই এই ব্যবহার করছিস? ওকে এই ব্যবহার পাওয়ার যোগ্য? সাদিক ছোট করে বলল, ও কি ব্যবহার পাওয়ার যোগ্য তা আমি কিভাবে জানবো? সিদ্দিকা এর আগে ফোনেও সাদিককে অনেক বুঝিয়েছে। এখন ওর কথা শুনে মনে হচ্ছে আগের সব বোঝানো বৃথা। যখন বুঝায় তখন বোঝে, আর এরপর আবার সব আগের মতোই। হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল, জানিস না তো, জানার চেষ্টা কর। কতদিন আর এভাবে চলবে? সবকিছুর একটা শেষ আছে। সাদিক সব জানে, বোঝে, কিন্তু মানতে পারে না। সিদ্দিকা মলিন হেসে বলল, তোর সাথে আমরা ভুল করতে যাচ্ছিলাম, উপরওয়ালা আমাদের ভুলটা হতে দিলেন না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমরা কত বড় ভুল জুটির চিন্তা করছিলাম। তোদের জোর উপরওয়ালা বানিয়েছেন, এমন করলে তিনি নারাজ হবেন। এমন করিস না সাদিক, ভাগ্য মেনে নে। সাদিক কিছুই বলল না। মনের মাঝে ঢুকে পড়া কাঁটাটা আরও গভীরভাবে বিঁধে গেল শুধু। ফুপু ডেকে উঠল, সাদিক। জি ফুপু। মেয়েটার সাথে আর খারাপ ব্যবহার করিস না, ওর ফ্যামিলির কথা শুনে খুব খারাপ লাগছে। বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে এখানে এসেছে তোর ভরসায়, তোর হাত ধরে। ওর মামাবাড়ির সবাই তোর সাথে খারাপ করলেও ওর তো কোনো দোষ নেই, মামাবাড়ির দোষ। এখানে তো সাদিক চরমভাবে ঠকেছে। বন্ধু হারিয়েছে, ভালোবাসা হারিয়েছে, সম্মান হারিয়েছে। বোনের বিয়ে বলে দাওয়াত দিতে বাড়ি নিয়ে গিয়েছিল অহনার মামাতো ভাই, আর এরপর বদনাম করে রটিয়েছে। সাদিকের খারাপ নজর অহনার দিকে আছে। জোর জবরদস্তি করতে চেয়েছিল মেয়েটার সাথে, অথচ এই অহনাকে সে কোনো কালেই দেখেনি। লজ্জায় অপমানে চলে আসতে চাইলে সবাই এক প্রকার ধরে বেঁধে তাদের বিয়ে দিয়ে দেয়। হিংসা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। বন্ধু যে মনে মনে ওকে এত হিংসা করত তা কি কোনোদিন জেনেছিল? জানলে কি আর বিশ্বাস করত? আমি কাউকে দোষ দিচ্ছি না ফুপু। সাদিক উদাসভাবে উত্তর দিল। সিদ্দিকা ধীর গলায় বলল, বিয়েটা মেনে নিয়েছি, সবকিছুই মেনে নিয়েছি। সাদিক সবটাই মেনে নিয়েছে। তার বিয়ে হয়েছে, তার জীবনে মৌলির বদলে অন্য কেউ এসেছে। চিরজীবনের মতো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে, সবটাই তো মেনেছে। আর কি বাকি আছে? আমাদের সাদিক বুদ্ধিমান ছেলে, কারো উপর অন্যায় করবে না বলে বিশ্বাস। সাদিক হালকা হাসল। নিজের কষ্ট গোপন করে অভিনয়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে। আজ তার ওপর মোহর পড়ল। ফুপু আরও অনেক কথা বলল। সাদিক শুধু হাতে জবাব দিয়ে কথা শেষ করল। কথাবার্তা শেষ হলেও সিদ্দিকাকে ফরিদা যেতে দিল না। দুপুরের খাবার তাদের সাথে খেতে বলল। সিদ্দিকা আগ্রহ ভরে খেতে বসলো, সাথে টেনে নিল সাদিককেও। অহনাকে ডেকে বলল, নতুন বউ, খাবার পরিবেশন করে দাও, আজ তোমার হাতে খাবো। অহনা ফরিদার দিকে এক পলক তাকালো। ফরিদা অন্যদিকে তাকিয়ে রাগ চাপার চেষ্টা করছে। অহনা ঠোঁট কামড়ে সাহস সঞ্চয় করে কাঁপা হাতে পরিবেশন করতে যেতে সাদিক উঠে দাঁড়ালো। সিদ্দিকা কিছু বলার আগেই বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। ফরিদা জ্বলন্ত চোখে অহনার দিকে তাকিয়ে বলল, তোমার এই সুন্দর মুখটা নিয়ে আমার ছেলের সামনে না আসলে কি চলে না? স্পষ্ট ঠেস দিয়ে কথা বলল।
অহনা মুখ নিচু করে বারবার পলক ফেলে কান্না আটকানোর চেষ্টা করলো। আসতে তো চায়নি, টেনে আনা হয়েছে। সে কথা বলবে কে? সিদ্দিকা খাবার রেখে উঠে দাঁড়িয়ে বলল, আমি চলে যাচ্ছি। আপনার ছেলেকে বলবেন যেদিন বউকে যথাযথ সম্মান দেবে সেদিনই যেন আমাকে ফুপু বলে মানে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ফরিদা অহনার ওপর ফেটে পড়ল, গর্জে উঠে বলল, খাও শান্তিতে। কারোর শান্তিতে খাওয়াতে পছন্দ হয় না। অলক্ষী বাড়িতে এসে গেছে, শান্তি কি আর থাকবে? বিড়বিড় করে বলে প্লেট ঠেলে উঠে ঘরে চলে গেল। অহনা নীরবে খাবার ঢেকে রেখে স্টোর রুমে গেল। বাইরে জোরে জোরে বাজ পড়ার শব্দে অহনার মনে পড়ল ছাদে জামা কাপড় মেলা আছে, সেগুলো আনতে হবে। এক দৌড়ে ছাদে গেল সে। ফরিদার দুপুরে ঘুমানোর অভ্যাস, না হলে ওকে জীবনেও বাইরে বের হতে দিত না। বাড়ির মালিক বলে কেউ আগ্রহ দেখানোর সাহস না করলেও যদি হঠাৎ প্রশ্ন করে বসে তখন মুশকিল হয়ে যাবে, তাই ওকে বের হতে দেয় না। ছাদ থেকে জামা কাপড় আনতে আনতে ভিজে গেল অহনা। জামা কাপড় এনে ফরিদার ঘরে তার কাপড় রেখে সাদিকের ঘরে গেল। সাদিক বাড়ি নেই দেখে এই সাহস করলো। ইচ্ছে ছিল জামা কাপড় রেখে চলে যাবে, কিন্তু ভাঁজ করে না গেলে যদি আবার রাগে তখন, তাই দ্রুত হাতে ভাঁজ করতে লাগলো। তার নিজের শরীর ভিজে একাকার, শাড়ি ভিজে একদম শরীরের সাথে লেপ্টে আছে। সেদিকে তার ধ্যান নেই। বর্তমানে বকা খাওয়ার হাত থেকে বাঁচাই তার একমাত্র উদ্দেশ্য। হঠাৎই দরজা লাগানোর শব্দে দরজার দিকে তাকাতে ভয়ের শিহরণ খেলে গেল শরীর জুড়ে। সাদিক কখন এসেছে জানা নেই। চোখ টকটকে লাল হয়ে আছে, শরীর ঘামছে সমানে। অহনা ঢোক গেলে হাতের কাছ ফেলেই চলে যেতে চাইল। হাত চেপে বাধা দিল সাদিক। এরপর অনেক এগিয়ে আসলো। যতটা এগিয়ে আসলে নিঃশ্বাস ভারী হয়ে আসে ঠিক ততটা। অহনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সাদিকের চোখ টকটকে লাল। এত রেগে আছে কেন? মনের মাঝে ভয় এসে আঁকিবুকি করতে লাগলো। এবারে মারবে নাকি? এটাই বা বাদ রাখবে কেন? সাদিক মারল না, তবে এমন কিছু করলো যেটাতে অহনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এটা তো মারার থেকেও অনেক বেশি। ঠোঁটের জ্বলন সহ্য করতে না করতেই মানুষটার অবাধ্য বিচরণ তাকে অদ্ভুত এক সুখানুভূতির ভেতরে নিয়ে গেল। শরীরের প্রতিটি স্নায়ুতে অদৃশ্য কাঁপন ছড়িয়ে পড়ল মুহূর্তেই। হৃদস্পন্দন থেমে থেমে যেতে লাগলো তাদের। মিলনের এই সন্ধিক্ষণে পরস্পরের নিঃশ্বাস এক হয়ে দূরত্ব ঘুচিয়ে ফেলল খুব শীঘ্রই। অদৃশ্য এই আগুনে দুজনেই সমান তালে পুড়তে লাগলো। বিকালে ঘুম ভাঙতে নিজেকে সাদিকের রুমে আবিষ্কার করলো। সাদিক ঘরে নিয়ে দেখেও লজ্জায় লাল টুকটুকে হয়ে গেল সে। তাহলে কি অবশেষে স্বামী সংসারের সুখ ওর কপালে জুটবে? আশায় বুক বেঁধে রাখলো। পূর্বের অসম্মান ভুলে টুলে রাতে স্বামীর জন্য মন ভরে রান্না করলো, কিন্তু সাদিক ফিরল না। ফরিদাকেও চুপচাপ দেখলো। রাতে শোবার সময় সাদিকের ঘরে গিয়ে দেখলো তার ব্যাগও নেই। পালালো। তবে স্থির হলো সে। আর কত অপমান সইতে হবে? কি করে ভেবেছিল যাকে দেখলে ঘৃণা লাগে, তার হাতের ছোঁয়ায় বানানো খাবার ঘৃণা করে, তার শরীরে বিচরণ করে নিজেকে অপবিত্র মনে করবে না? সবটাই তার কল্পনা, মোহ। সব কাটুক কাটুক কাটুক। সাদিক বাইরে গিয়েছিল, ফিরে এলো বড় দুটো ফুলের বুকে নিয়ে। একটা অহনার হাতে দিয়ে আরেকটা মাহাদির হাতে দিয়ে বলল, এর মাঝের একটা ফুল আমাকে দাও। কাল কিন্তু দাওনি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। মাহাদি কি মনে করে ছোট ছোট হাত দিয়ে ফুল ছিঁড়ে সাদিকের হাতে তুলে দিতে মিষ্টি করে হাসলো সাদিক। এরপর ছেলের কপালে চুমু দিয়ে ঘরে গেল। মাহাদি নিজের মনে খেলছিল। সাদিক ওকে পাশ কাটিয়ে অহনাকে খুঁজতে রান্নাঘরে যেতে থমকে গেল। অহনা বেকিং করছে, খুব মনোযোগ দিয়ে কেক বানাচ্ছে। সাদিক ভেতরে এসে ঘাড় কাত করে অনেকক্ষণ দেখে বলল, এত কেক বানিয়ে কি করবে? দোকানে দেবে নাকি? দোকানে দেব। অহনা ছোট করে উত্তর দিতে সাদিক কপাল কুঁচকে বলল, মানে? আমার বানানো কেক হোটেলে যায়, এরা এগুলো প্রসেস করে বিক্রি করে, আর এগুলো করেই সংসার চালাও, তাই তো? অহনা নীরবে মাথা নাড়িয়ে সায় জানালো। সাদিক কিচেন কেবিনের উপর উঠে বসে একটা কাপকেক হাতে নিয়ে বলল, তুমি পুরো লসে ডুবে আছো। আমার কাছে থাকলে এতদিনে নিজের বেকারি খুলতে পারতে। কার হাত ধরে যে ঘর ছেড়েছ, পুরো লস প্রজেক্ট। অহনার নজর সাদিকের হাতে ধরা কাপকেকের ওপর। এসব উল্টাপাল্টা কথায় কান দেয়নি মোটেও। সাদিক গভীর দৃষ্টিতে কাপকেক উল্টে পাল্টে গন্ধ শুকে দেখছে। অহনা চাপা গলায় বলল, সব গোনা কেক নষ্ট করবেন না প্লিজ, 1 ঘন্টার মাঝে ডেলিভারি দিতে হবে। সাদিক কাঁধ নাচিয়ে বলল, আগে দেখি কেমন কেক বানাও, না হলে কাস্টমারের কাছে মান থাকবে না। বলে টুপ করে খেয়ে ফেলল। মাথা নেড়ে বলল, মজা আছে। সব কি একই ফ্লেভারের? অহনা উত্তর দিল না। এরপরের ঘটনা সে বুঝে গেছে। সাদিক খুঁজে খুঁজে আলাদা আলাদা ফ্লেভারের কয়েক পিস খেয়ে ফেলল। নিজে খেয়ে শান্তি না পেয়ে অহনার মুখেও ঢুকিয়ে দিল। এরপর মাহাদির জন্য গোটা 3 নিয়ে তবেই রান্নাঘর ছাড়ল। অহনা দীর্ঘশ্বাস ফেলল। আর মাত্র 2.5 মাস। অতিরিক্ত আরও কেক বানানোয় কাজ বেড়ে গেল। ডিম না থাকায় ডিম কিনে আনতে হলো। এরপর দেখে ভ্যানিলা আর স্ট্রবেরি এসেন্স শেষ, আবার সেগুলো আনতে হলো। এসব করতে করতে দুপুর হয়ে গেল। এরপর কেক ডেলিভারি দিয়ে তবেই ছুটি। গতরাতের বৃষ্টিতে জমে যাওয়া কাদায় আচ্ছা মতো খেলেছে মাহাদি। উস্কানি দিয়েছে সাদিক। মাহাদিকে সেখান থেকে তুলে গোসলে নিয়ে গেল। ছেলেকে গোসল করাতে করাতে নিজেও অর্ধেক ভিজে গেল। গোসল শেষে অর্ধ ভেজা শরীরে ছেলের হাত ধরে বাইরে আসতেই সাদিকের দৃষ্টি পড়ে গেল। সামনের মানুষটার বুনো দৃষ্টি তার ভেজা অঙ্গে বুঝে অস্বস্তিতে গাঁট হয়ে গেল। ছেলের দিকে ঝুঁকে বলল, তুমি বারান্দায় রোদে গিয়ে বসো, মা চেঞ্জ করে আসবে এক্ষুনি।
মাহাদি মাথা নাড়িয়ে সাদিকের পাশ কাটিয়ে চলে গেল। দূরত্ব এখনও ঘুচেনি তাদের। অহনা দ্রুত পা চালিয়ে ঘরে গেল। ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে জামা খুঁজতে খুঁজতেই পেছনে দরজা লাগানোর শব্দ পেল। জমে গেল সে। নড়ার আর ক্ষমতা রইল না।